টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব ভাঙার গান কবিতাটার ওপর সব রকমের প্রশ্নোত্তর। আজকের এই ভিডিওতে ভাঙার গান কবিতাটার ওপর যত রকম প্রশ্ন হয় তার সব আলোচনা করব। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা নিশ্চয়ই বাড়িতে বা গৃহশিক্ষকের কাছে এই কবিতাটা এতদিনে পড়ে ফেলেছো। যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কবিতার ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে খুব সহজ ও সুন্দরভাবে এই কবিতার ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তার প্রশ্ন করা যথেষ্ট সহজ হয়ে যায়। তাহলে আমি এখানে ভেবে নিচ্ছি যে তোমাদের এই কবিতাটা পড়া। তাহলে এই কবিতার ওপর কত রকম প্রশ্ন হয় চলো দেখে নিই নেক্সট স্লাইডে। তাহলে দেখো, প্রথমেই আমরা পাচ্ছি বহু বিকল্পীয় প্রশ্নাবলী। এই বহু বিকল্পীয় প্রশ্নাবলী মানে কি? তোমাদের বিকল্প থাকছে, অর্থাৎ তোমাদের 4টে করে তোমরা অপশন পাচ্ছ, তার থেকে তোমরা রাইট আনসারটাকে চুজ করে নেবে। এইগুলোর মান কি হচ্ছে? এগুলোর মান হচ্ছে 1 নম্বর। এরপরে তোমরা যে ধরনের প্রশ্ন পাচ্ছ সেগুলো হলো অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মানও কিন্তু থাকছে 1 নম্বর। এগুলো তোমাদের কিভাবে লিখতে হবে? একটা কি দুটো বাক্যে তোমাদের এখানে লিখতে হবে। এরপরে আসছে বিশ্লেষণধর্মী ও ব্যাখ্যা ভিত্তিক প্রশ্নাবলী। এগুলোর মান কিন্তু থাকছে 3 নম্বর। এখানে টু দা পয়েন্ট আনসার দিতে হবে, অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর খুব সুন্দর গুছিয়ে লিখতে হবে। এরপরে আসছে বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্নাবলী, যার মান থাকছে কি 5 নম্বর। এগুলো তোমাদের একটু বড় করে লিখতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় পাবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের বহু বিকল্পীয় প্রশ্নাবলীতে। তবে বহু বিকল্পীয় প্রশ্নাবলীতে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেওয়া জরুরি, যে এই ভিডিও টাইমলাইন অংশে তোমাদের যে প্রশ্নগুলোর ভাগ, সেই প্রশ্নগুলোর ভাগ অনুযায়ী পর্ব বিভাজন করা আছে। এটা তোমাদেরই সুবিধার জন্য করা আছে। তোমাদের যার যে প্রশ্নটা দরকার তোমরা কিন্তু ওই পর্ব বিভাজন অংশটার মধ্যে খুঁজে পেয়ে যাবে। এরপরে চলে আসছি আমরা আমাদের বহু বিকল্পীয় প্রশ্নাবলীর প্রথম প্রশ্ন। তবে প্রথম প্রশ্ন আলোচনা করবার আগে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো, অর্থাৎ বহু বিকল্পীয় বা এমসিকিউ টাইপ কোশ্চেন্স গুলো, এইগুলোতে কিন্তু তোমরা কি করবে না, কাউন্ট করবে যে তোমরা কে কত পাচ্ছ। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, ভাঙার গান কবিতাটি কার লেখা? ভাঙার গান কবিতাটি কার লেখা আমরা বলতে পারবো? প্রথমে লেখা আছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে ভাঙার গান কবিতাটি লেখা কার? না কাজী নজরুল ইসলাম। এইগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, এগুলো যদি আসে তাহলে ঝটপট আনসার করে ফেলবে। চলে আসছি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো, তাহলে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দেখে নি? সর্বহারা, ভাঙার গান, ছায়ানট না সাম্যবাদী? এখানে কিন্তু কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো ভাঙার গান। তাহলে ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না ভাঙার গান কাব্যগ্রন্থেরই অন্তর্গত। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে কি আছে? কাজী নজরুল ইসলাম সুপরিচিত, মানে তিনি পরিচিত ছিলেন কি নামে? কি নামে পরিচিত ছিল? বিশ্বকবি রূপে নয়, অবশ্যই বিশ্বকবি রূপে কে পরিচিত? না রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কিশোর কবি রূপে, না দুঃখের কবি রূপে, না বিদ্রোহী কবি রূপে? তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে এসেছো যে কি নামে পরিচিত ছিলেন তিনি? বিদ্রোহী কবি রূপে। তাহলে অপশন নাম্বার ঘ, বিদ্রোহী কবি রূপে হলো সঠিক উত্তর।
এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। 4-এ কি বলেছে দেখো, কবি নজরুল কোন দেশের জাতীয় কবি রূপে সম্মানিত? কোন দেশের জাতীয় কবি রূপে সম্মানিত? ভারত, বাংলাদেশ, মায়ানমার না ভুটান? তিনি বাংলাদেশের জাতীয় কবি রূপে সম্মানিত। তাহলে অপশন খ হলো সঠিক উত্তর। চলে আসছি 5 নম্বর প্রশ্ন। 5-এ কি বলেছে দেখো, বাংলা সাহিত্য জগতে যে কবি প্রথম সাহিত্য কীর্তির জন্য কারাদণ্ড ভোগ করেন তিনি হলেন কে? না সুকান্ত ভট্টাচার্য, মুকুন্দ দাস, প্রেমেন্দ্র মিত্র না কাজী নজরুল ইসলাম? কাজী নজরুল ইসলাম কিন্তু তার সাহিত্য কীর্তির জন্য কারাদণ্ড ভোগ করেন এবং তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন তোমরা জানো যে স্বাধীনতার পূর্বে। আমাদের স্বাধীন হচ্ছে দেশ 1947 সাল, তার আগে অনেক আগে জন্মগ্রহণ করেছিল এবং সেই সময় রাজনৈতিক যে পট পরিবর্তন, সেই রাজনৈতিক পট পরিবর্তন তিনি কিন্তু একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন। তাহলে কাজী নজরুল ইসলাম যে তার সাহিত্য কীর্তির জন্য কারাদণ্ড ভোগ করেছিলেন। 6 নম্বর প্রশ্নে চলে আসছি। 6 নম্বরে কি বলেছে, কাজী নজরুল ইসলামের প্রথম মুদ্রিত কবিতা কোনটি? মুদ্রিত বলতে ছাপা হয়েছে কোন কবিতা? তাহলে কোন কবিতা ছাপা হয়েছে? মুক্তি, সাম্যবাদী, বিদ্রোহী না হিন্দু মুসলমান? এখানে কিন্তু প্রথম মুদ্রিত কবিতা তার মুক্তি। তাহলে অপশন ক হলো গিয়ে সঠিক উত্তর। চলে আসছি 7 নম্বর প্রশ্ন। 7-এ কি বলেছে, কাজী নজরুল ইসলাম কোন পত্রিকা সম্পাদনা করতেন? কাজী নজরুল ইসলাম ভারতী পত্রিকা সম্পাদনা করতেন, ধূমকেতু, প্রগতি না পরিচয়? তিনি কিন্তু ধূমকেতু পত্রিকা সম্পাদনা করতেন। তাহলে ধূমকেতু কোথায় পাচ্ছি? অপশন খ এ সঠিক উত্তর, অপশন খ ধূমকেতু। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন। 8-এ কি বলেছে, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কি? বিষের বাসী, অগ্নিবীণা, ঝিঙে ফুল না দোলন চাপা? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো কিন্তু অগ্নিবীণা। তাহলে অগ্নিবীণা কোথায় পাচ্ছি আমরা? অপশন খ এ। এখানেও কিন্তু অপশন খ এ পেয়ে গেলাম অগ্নিবীণা। সঠিক উত্তর অগ্নিবীণা, অপশন খ। চলে আসছি 9 নম্বরে। 9-এ কি বলছে, ভাঙার গান কবিতাটির রচনাকাল, মানে এই কবিতাটা কোন সময় রচিত হয়েছিল? 1924 খ্রিস্টাব্দ, 1925, 1926 না 1922 খ্রিস্টাব্দ? এই কবিতাটা রচিত হচ্ছে কিন্তু 1922 খ্রিস্টাব্দ। তাহলে দেখো যে স্বাধীনতার অনেক আগে, 1922 খ্রিস্টাব্দে। এরপরে আসছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, ভাঙার গান কবিতাটি প্রকাশিত হয় যে পত্রিকায় তা হলো লাঙল, প্রদীপ, ধূমকেতু না প্রবাসী? এখানে কিন্তু 10-এর প্রশ্নটায় যে কবিতাটি যে প্রকাশিত হয় যে পত্রিকায় তা হলো কোনটা? কোন পত্রিকায় প্রকাশিত হয়? না ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রাইট আনসার অপশন গ ধূমকেতু। এরপরে আসছি 11 নম্বর প্রশ্ন। 11-এ কি বলেছে, ভাঙার গান কাব্যগ্রন্থটির প্রকাশকাল? ভাঙার গান কাব্যগ্রন্থটির প্রকাশকাল কি? 1924 খ্রিস্টাব্দের আগস্ট মাস, 1923 খ্রিস্টাব্দের আগস্ট মাস না 1924 খ্রিস্টাব্দের জুন মাস না 1923 খ্রিস্টাব্দের জুলাই মাস? তাহলে এগুলো কিন্তু খুব দেখো কাছাকাছি আছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের 11-র আনসার হবে কিন্তু 1924 খ্রিস্টাব্দের আগস্ট মাস। দেখো এখানে জুন মাস দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছে, আবার 23 সালেরও কিন্তু দেখো আগস্ট এবং জুলাই মাস দুটোই রয়েছে। তাহলে এই ধরনের অপশনগুলো যেগুলো গায়ে গায়ে লেগে থাকা অপশন, সেগুলো কিন্তু মাইনরলি খেয়াল করতে হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি 1924 খ্রিস্টাব্দের আগস্ট মাস। চলে আসছি 12 নম্বর প্রশ্ন। 12-তে কি আছে, ভাঙার গান কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত হয়। বাজেয়াপ্ত হয় কত সালে? না 1924 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর, 1925 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর না 1926 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর না 1923 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর? এখানে কিন্তু 1924 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর এই কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত হয়। কেন বাজেয়াপ্ত হয় বলতো? যখন কোনো কাব্য, যখন কোনো সৃষ্টি, সেটা এমন হতেই পারে কবিতা, উপন্যাস, গল্প, যখন সেটা সমাজে আলোড়ন সৃষ্টি করে তখন কিন্তু সরকার এবং সেটা যদি যে রুল করছে, যে চালাচ্ছে,
সেই শাসকের পক্ষে যদি সেই কবিতাটা বা সেই গল্পটা একটা অন্যরকম বার্তা তৈরি করে যেটা তাদের ক্ষতি হতে পারে, তারা মনে করে সেই সময় ছিল কি আমরা স্বাধীন ছিলাম না, পরাধীন ছিলাম, তো সেই কারণেই কিন্তু তার যে কবিতাগুলি সেই কবিতাগুলি সেই সমাজের মধ্যে আলোড়ন তৈরি করেছিল, সেই কারণেই কিন্তু সরকার থেকে তা বাজেয়াপ্ত করেছিল। সেই কারণে সেটা কত সালে বাজেয়াপ্ত হয় না 1924 খ্রিস্টাব্দে 11ই নভেম্বর। এরপরে আসছি আমরা 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, ভাঙার গান গ্রন্থটি কবি উৎসর্গ করেন। কাদের উদ্দেশ্যে উৎসর্গ করেন না মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি উৎসর্গ করেন। তাহলে অপশন ক হলো সঠিক আনসার। এরপরে ভারতবাসী, বঙ্গবাসী, কলকাতাবাসীর উদ্দেশ্যে নয়, এটি হলো মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি উৎসর্গ করেন। এরপরে আসছি 14 নম্বর প্রশ্ন। 14তে কি বলেছে, যে নেতার বন্দি দশায় নজরুল রচনা করেন ভাঙার গান তিনি হলেন, এখানে কোন নেতা না কোন নেতার কথা বলা হয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তোমরা জানো এরা কি সেই সময় স্বদেশী আন্দোলন অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন তৈরি হয়েছিল এরা কিন্তু সবাই যুক্ত ছিল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। কিন্তু তিনি বলেছেন যে নেতার বন্দিদশায় এইটি তিনি রচনা করেছেন তা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তাহলে 14টার রাইট আনসার হলো কি ক। তিনি যখন জেলে ছিলেন সেই সময় কিন্তু তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। এরপরে আসছি আমরা 15 নম্বর প্রশ্ন। 15তে কি বলছে, ভাঙার গান গানটি মানুষের কাছে জনপ্রিয় কি নামে। আচ্ছা, ভাঙার গান এটা যেমন তোমরা কবিতা হিসাবে পড়েছো, তোমরা কিন্তু অনেকবার গান হিসাবেও দেখেছো। আমরা প্রচুর এই গানটি শুনেছি। কি গান আমরা শুনেছি না, কালারই লৌহ কপাট, ভেঙে ফেল করডে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় নিশান। এই যে ধরো তোমরা এই গানটা তোমরা প্রচুর শুনেছো, আমরা অনেকবার শুনেছি, তোমরা কেউ কেউ খুব সুন্দর করে গাইতেও পারো। তাই বলেছে যে ভাঙার গান গানটি মানুষের কাছে জনপ্রিয় কি নামে। তাহলে এটা কি নামে পরিচিত না, জাগরণের গান, বিদ্রোহের গান, ভাঙার গান না আশার গান। এটা কিন্তু পরিচিত ভাঙার গান হিসাবে। তাহলে অপশন গ হলো সঠিক আনসার। এরপরে আসছি 16 নম্বর প্রশ্ন। 16তে কি বলেছে, ভাঙার গান গানটি যে চলচ্চিত্রে ব্যবহৃত হয় তা হলো কি, জীবনপুরের পথিক, দেয়া নেয়া, জীবন থেকে নেয়া না মেঘে ঢাকা তারা। এখানে কিন্তু অপশন গ হবে সঠিক উত্তর, অর্থাৎ জীবন থেকে নেয়া। এই ভাঙার গান গানটি এই চলচ্চিত্রে ব্যবহার হয়ে থাকে। এরপরে আসছি 17 নম্বর প্রশ্ন। 17তে কি বলেছে, কারা বলতে বোঝায়। কারা বলতে কি বোঝানো হয়ে থাকে, মহাফেজখানা। মহাফেজখানা কাদের বলা হয়, কি কোনগুলোকে বলা হয়, যেখানে ঐতিহাসিক সামগ্রী যখন সংরক্ষিত হয় তখন সেগুলোকে বলা হয় মহাফেজখানা। বৈঠকখানা, বৈঠকখানাও নয় যেখানে আমরা আড্ডা মারি, সেগুলোকে বলা হয় বৈঠকখানা ঘর। জেলখানা বা ডাক্তারখানা। তাহলে কারা বলতে এখানে কারারই লৌহ কপাট কার কথা বলা হয়েছে না, জেলখানার কথা বলা হয়েছে। তাহলে আমরা কোথায় পাচ্ছি জেলখানা, অপশন গ হলো সঠিক উত্তর। জেলখানা পাচ্ছি অপশন গ এ। তাহলে আমাদের 17 নম্বর প্রশ্ন শেষ হলো। এরপরে আসছি আমরা 18 নম্বর প্রশ্ন। 18 কি বলেছে, কারারই লৌহ কপাট। লৌহ কপাট বলতে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, দেখো কপাট, কপাট কি, কপাট হলো গিয়ে কিন্তু দরজা। তাহলে লৌহ হলো লোহার, দেখো সবগুলোই লোহা আছে অপশানে। আর এখানে দেখো শিকল রয়েছে, দরজা রয়েছে, জানলা রয়েছে, সিন্দুক রয়েছে। তাহলে কোন অপশানটাকে আমরা নেব, আমরা নেব অবশ্যই আমাদের অপশন খ দরজা, কারণ কপাট শব্দের অর্থ হলো দরজা। এরপরে আসছি 19 নম্বর প্রশ্ন। 19-এ কি বলেছে, কারারই লৌহ কপাটকে কবি কি করতে বলেছেন। কারারই লৌহ কপাটকে কবি কি করতে বলেছেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করডে লোপাট। তাহলে কি বলেছেন দেখো, ভেঙে ফেলতে, লোপাট করতে না ভেঙে ফেলতে ও লোপাট করতে। তাহলে আমরা প্রথমে কি পেলাম, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করডে লোপাট। তাহলে ভেঙে ফেলতে এবং লোপাট করতে দুটোর কথাই তিনি বলেছেন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। এরপরে আসছি, তাহলে খুলে ফেলতে নিশ্চয়ই নয়। এরপরে আসছি 20 নম্বর প্রশ্ন। 20-তে কি বলেছে, ভেঙে ফেল করডে লোপাট কি, কি লেপট করতে বলেছে না পাষাণ বেদি, লৌহ কপাট, ধ্বংস নিশান না প্রাচীন প্রাচীর। আচ্ছা তোমরা কিন্তু কাউন্ট করো, কাউন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো কে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে।
তাহলে আমরা নেব কি, ভেঙে ফেল কর্ডে লোপাট, কি ভেঙে ফেলতে বলেছে না, এখানে কিন্তু লৌহ কপাট ভেঙে ফেলতে বলেছেন। তাহলে লৌহ কপাট পাচ্ছি কোথায়, অপশন খ এ সঠিক উত্তর তাহলে অপশন খ লৌহ কপাট। 21 নম্বর প্রশ্ন, 21-এ দেখো ওই লৌহ কপাট কোথাকার, ওই লৌহ কপাট কোথাকার, ওই লৌহ কপাট হলো কারার, প্রাসাদের, অট্টালিকার না চিহ্ন মাত্র। তাহলে এই লৌহ কপাট কোথাকার হবে, অপশন ক হবে গিয়ে সঠিক উত্তর। এই লৌহ কপাট হলো কারার, তাহলে প্রাসাদের, অট্টালিকার বা চিহ্ন মাত্র কোনোটাই নয়। এরপরে আসছি 22 নম্বর প্রশ্ন। 22-এ দেখে নি কর্ডে লোপাট, লোপাট শব্দের অর্থ কি, লোপাট শব্দের অর্থ কি বন্ধুরা বলো, ভেঙে ফেলা, লুট করা, আত্মসাৎ করা না চিহ্ন মাত্র না রাখা। এখানে কিন্তু হবে চিহ্ন মাত্র না রাখা, অপশন ঘ হলো আমাদের রাইট আনসার, চিহ্ন মাত্র না রাখা। তাহলে লোপাট মানে কিচ্ছু থাকবে না এমন, চিহ্ন মাত্র না রাখা, তাহলে ভেঙে ফেলা, লুট করা বা আত্মসাৎ করা কোনোটা নয়। 23 নম্বর প্রশ্নে আসবো। 23-এ কি বলছে, শিকল পুজোর পাষাণ বেদিতে জমাট বেঁধে আছে। শিকল পুজোর পাষাণ বেদিতে কি জমাট বেঁধে আছে, রক্ত জমাট। শিকল পুজোর পাষাণ বেদি, তো তাহলে রক্ত পাচ্ছি, রক্ত পেয়ে গেছি, অপশন খয়ে রক্ত পেয়ে গেছি। তাহলে আনসার অন্যগুলোর দিকে তাকাতে হবে, অন্যগুলোর দিকে তাকানোর প্রয়োজন নেই, তাহলে রাইট আনসার হলো অপশন খ। 24 নম্বর প্রশ্নে আসছি। শিকল পুজোর বেদি কেমন, শিকল পুজোর বেদি কেমন দেখে নেব আমরা, সোনার, রূপোর, তামার না পাষাণের। আমরা জানি শিকল পুজোর বেদি কিসের না পাষাণের হয়ে আছে, তাহলে পাষাণের দাগিয়ে নেব আমরা, অপশন ঘ হলো সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নে আসলাম। 25-এ কি বলছে দেখো, কারার পাষাণ বেদিতে পূজিত হয়, কারার পাষাণ বেদিতে কি পূজিত হয়, ঈশ্বর, দেশপ্রেমিক, তরবারি না শিকল। এখানে কিন্তু কারার পাষাণ বেদিতে পূজিত হয় হবে শিকল, তার কারণ বলা হয়েছে শিকল পুজোর পাষাণ বেদি। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন ঘ আমাদের সঠিক আনসার হিসাবে। এরপরে আসছি, শিকল পুজোর পাষাণ বেদিতে রক্ত লেগে আছে কার, রক্ত লেগে আছে বিপ্লবীদের, কৃতদাসের, বলি প্রদত্ত পশুদের। বলি দেওয়া হয় যে পশুদের, তাদেরকে বলা হয় বলি প্রদত্ত পশু। কৃতদাস মানে কি, যারা শ্রম করে, যারা শ্রমিক সেই হিসাবে তাদেরকে বলা হয় কৃতদাস। আর রক্তদাতাদের, তোমরা জানো রক্তদাতা ব্লাড ডোনেশন ক্যাম্প প্রচুর দেখেছো, তাহলে সুতরাং এখানে এই কবিতাটার মধ্যে আমরা কি পাচ্ছি, এটা একটা দেশপ্রেম মূলক কবিতা, এবং এই কবিতাটা জাগরণ, কাদের জাগরণের ডাক দেওয়া হচ্ছে না, সেই বিপ্লবীদের, সেই তরুণ বিপ্লবীদের ডাক দেওয়া হচ্ছে। তাহলে শিকল পূজার পাষাণ বেদিতে রক্ত লেগে আছে কাদের না বিপ্লবীদের, তাহলে কোনো অপশনই আমরা দেখবো না, সঠিক আনসার হিসাবে আমরা কটাকে নিয়ে নেব। এরপরে আসছি 27 নম্বর প্রশ্ন। 27-এ কি বলছে, কবি ভাঙার গান কবিতায় শিকল পুজো বলেছেন কিসে, কাকে বলেছেন শিকল পুজো, সমাজের স্থবিরতাকে, আইন শৃঙ্খলার অবনতিকে না ইংরেজ শাসনের প্রতি আনুগত্যকে না কারাবরণের শৌখিনতাকে। এখানে কিন্তু হবে ইংরেজ শাসনের প্রতি আনুগত্যকে। তাহলে কবি ভাঙার গান কবিতায় শিকল পুজো বলেছেন ইংরেজ শাসনের প্রতি আনুগত্যকে বলেছেন তিনি। কেন বলেছেন, কারণ আমরা জানি যে সেই সময় ছিল পরাধীন ভারতবর্ষ এবং ইংরেজদের অত্যাচারে অনাচারে আমরা ভারতবাসীরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, এবং সেই আনুগত্যে, ইংরেজ আনুগত্যে পুলিশ প্রশাসনের অত্যাচার, যে অত্যাচারের মধ্যে দিয়ে সেই সময় বিপ্লবীরা গেছিল, সাধারণ মানুষরা গেছিল, তা এক ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত ছবি আমরা সেই সময় পেয়ে থাকি। তাহলে কবি ভাঙার গান কবিতায় শিকল পুজো হিসাবে কি বলেছেন না ইংরেজ শাসনের প্রতি আনুগত্যকে তিনি বলেছেন। এরপরে আছে 28 নম্বর প্রশ্ন। 28-এ কি বলেছে, ওরে ও তরুণ ঈশান উদ্ধৃতাংশে সম্বোধন করা হয়েছে কাকে না শিবকে, ছাত্র দলকে, আকাশের একটি বিশেষ দিককে, এমনটা নয় না জাগ্রত তরুণ দলকে। তাহলে ওরে ও তরুণ, তরুণ বলতে সেই সমস্ত জোয়ান যুবকদের, তাহলে ঈশান বলতে কাদের বলা হয়েছে না সেই জাগ্রত তরুণ দলকেই কিন্তু কবি বলেছেন, উদ্ধৃতাংশ সম্বোধন করা হয়েছে জাগ্রত তরুণ দলকে। জাগ্রত কারণ তারা জেগে আছে। কেন জেগে আছে তারা, কারণ তারা সমাজ এবং সেই সময়ের প্রেক্ষাপট অর্থাৎ সমাজ সভ্যতার বাস্তবতা সম্পর্কে ওয়াকিবহাল, তাই জন্যই কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে জেগে আছে, অর্থাৎ তারা ঘুমিয়ে নেই, তারা যথেষ্ট সচেতন তাদের সমাজ, সেই সময়কার সমাজ বাস্তবতা সম্পর্কে, সেই কারণেই কিন্তু তারা জাগ্রত।
এরপরে আসছি 29 নম্বর প্রশ্ন। 29-এ কি বলেছে, ভাঙার গান এ কবি ঈশানের কাছে কি প্রত্যাশা করেন? ভাঙার গানে কবি ঈশানের কাছে কি প্রত্যাশা করেন? না সে সকল পুজোর পাষাণ বেদী গড়ে তুলবে, না সে তার প্রলয় বিষাণ বাজাবে, না সে ধ্বংসের নিশানা ওড়ানো বন্ধ করবে, নাকি সে মুক্ত স্বাধীন সত্যকে সাজা দেবে। এখানে কিন্তু হবে সে তার প্রলয় বিষাণ বাজাবে। আমরা বিষাণ শব্দের অর্থ পরবর্তী প্রশ্নতে আসবো। তাহলে ভাঙার গানে কবিতে ঈশানের কাছে কি প্রত্যাশা করেছে? ওরেও তরুণ ঈশান, সেই জাগ্রত তরুণ দল বাজারে প্রলয় বিষাণ, তাহলে আমরা সে তার প্রলয় বিষাণ বাজাবে। তাহলে কোন অপশনটাকে নেব? না অপশন খটাকে নিয়ে নেব সঠিক আনসার হিসাবে। এরপরে আসছি 30 নম্বর প্রশ্ন। 30-এ কি বলেছে, ওরে ও তরুণ ঈশান। ঈশান শব্দের অর্থ কি? ঈশান শব্দের অর্থ শিব, এখানে হবে বিষ্ণু, আর এটা দেখো ব্রহ্মা হবে। তাহলে ঈশান শব্দের অর্থ শিব, বিষ্ণু, ব্রহ্মা না ইন্দ্র? তাহলে এখানে কিন্তু ঈশান শব্দের অর্থ হবে শিব। আচ্ছা, শিবকে আমরা কিন্তু সত্য হিসাবেও, পুরাণে যেমন শিবকে পুজো করা হয়, এই শিব অর্থাৎ আমাদের কিন্তু সত্য হিসাবেও বাংময় হয়। তাহলে শিবকে ঈশান শব্দের অর্থ হিসাবে আমরা কাকে নেব? না শিবকে। আমরা জানি সত্য শিব সুন্দর, তাই তো, এই কথাটাও রয়েছে। তাহলে শিবকে সত্যের প্রকাশ হিসাবে আমরা ধরতে পারি। এরপরে আসছি 31 নম্বর প্রশ্ন। বাজা তোর প্রলয় বিষাণ কে বাজাবে? তরুণ ঈশানী বাজাবে, না পাগলা ভোলা বাজাবে, তরুণ ঈশান বাজাবে, না ভগবান বাজাবে? তাহলে এখানে কিন্তু তরুণ ঈশান বাজাবে, বাজাতোর প্রলয় বিষাণ, বাজাতোর প্রলয়, তরুণ ঈশান বাজাতোর প্রলয় বিষাণ। তাহলে অপশন কি হবে? না অপশন হবে গ, সঠিক উত্তর হবে গ। এরপরে আসছি 32 নম্বর প্রশ্ন। 32-এ কি বলছে, প্রলয় বিষাণ কি? প্রলয় বিষাণ কি বলতো তোমরা? ধ্বংসের ঘোষণাকারী বাঁশি, ধ্বংসের ঘোষণাকারী শিঙা, না ধ্বংসের ঘোষণাকারী দুন্দুভি, না ধ্বংসের ঘোষণাকারী বাজনা? এখানে কিন্তু বিষাণ শব্দেও, বিষাণ হলেও কাকে বলা হয়ে থাকে? না শিঙাকে বলা হয়ে থাকে। তাহলে কোন আনসারটা হবে? অবশ্যই ধ্বংসের ঘোষণাকারী শিঙা, কারণ দেখো প্রত্যেকটাই কিন্তু ধ্বংস ঘোষণাকারী রয়েছে। তাহলে ধ্বংস ঘোষণাকারী বিষাণ শব্দের অর্থ তাহলে কি হয়ে যাচ্ছে? শিঙা। আর প্রলয় শব্দ জানো যে তোমরা, প্রলয় কখন হয়ে থাকে? যুদ্ধ বিগ্রহ ধ্বংস সাধন যখন, সেটাই হলো প্রলয়। তাহলে ধ্বংসের ঘোষণাকারী শিঙা হলো গিয়ে সঠিক উত্তর 32 নম্বর প্রশ্নের। এরপরে আসছি 33 নম্বর প্রশ্ন। 33-এ দেখো লেখা আছে ধ্বংস নিশান। নিশান শব্দের অর্থ, নিশান শব্দের অর্থ কি? পতাকা, নৌকা, রথ না চিহ্ন? নিশান শব্দের অর্থ হলো গিয়ে পতাকা। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু এই কবিতাটার ওপর শর্ট, মানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন্সে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো কিন্তু আসতেই পারে। এরপরে আসছি 34 নম্বর প্রশ্ন। ধ্বংস নিশান কোথায় উঠবে? ধ্বংস নিশান কোথায় উঠবে? প্রাচীর ভেদ করে, অট্টালিকা ভেদ করে, যজ্ঞভূমি ভেদ করে, না পাষাণ বেদী ভেদ করে? তাহলে আমরা জানি যে ধ্বংস নিশান কোথায় উঠবে? না প্রাচীর ভেদ করে। কবিতাটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। আর যারা গানটা জানো বা গান করো, তারা তো এই গানটা সম্বন্ধে একেবারে প্রথম থেকেই মুখস্থ বা জানো আর কি, কিন্তু বারে বারে কবিতাটা পড়বে, তাহলে কিন্তু তোমাদের কবিতার উত্তর করতে এমসিকিউ টাইপ কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত যেগুলো একের যে কোশ্চেনগুলো হয় সেগুলো করা অনেক সহজ হয়ে যাবে। এরপরে আসছি আমরা 35 নম্বর প্রশ্ন। 35-এ কি বলেছে? গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা? গাজন কি? গাজন কি? বাদ্যযন্ত্র বিশেষ, প্রলয় বিশাল, সঙ্গীত বিশেষ না উৎসব বিশেষ? গাজন কিন্তু একটা উৎসব, এটা সাধারণত একটি লোক উৎসব। এই লোক উৎসব কি? শিবের। এই গাজনের যে উৎসব তা মূলত শিবকে কেন্দ্র করে হয়ে থাকে। এগুলোকে লৌকিক উৎসব বা লোক উৎসব বলা হয়ে থাকে, কারণ গ্রাম বাংলার এগুলো নিজস্ব সম্পদ। তাই জন্য গাজন হলো একটি উৎসব বিশেষ, কোনো বাদ্যযন্ত্র, প্রলয় বিশাল বা সঙ্গীত বিশেষ কিন্তু নয়। এরপরে আসছি 36 নম্বর প্রশ্ন। 36-এ কি বলছে? কেমন প্রাচীরের কথা কবিতায় বলা হয়েছে? কেমন প্রাচীরের কথা কবিতায় বলা হয়েছে? নবীন, প্রাচীন, পূর্বোক্ত দুটোই? পূর্বোক্ত মানে আগের দুটোই, না পূর্বোক্ত কোনোটি নয়, অর্থাৎ যা লেখা আছে তার কোনোটাই নয়? তাহলে এখানে কিন্তু হবে কেমন প্রাচীর, সেই প্রাচীর কিন্তু প্রাচীন প্রাচীরের কথা বলা হয়েছে, অর্থাৎ অনেক দিন ধরে যে তার শাসন, সেই কথা বোঝাতেই কিন্তু প্রাচীন শব্দটা আছে।
তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু প্রাচীন। এরপরে আসছি 37 নম্বর প্রশ্ন। 37-এ কি বলছে, কিসের বাজনা বাজবে? কিসের বাজনা বাজবে বলতো? গাজনের, পুজোর, রথযাত্রা না বোধনের? তাহলে আমরা কবিতায় কি পেয়েছি, গাজনের বাজনা বাজা কে মালিক কেশ রাজা। তাহলে এখানে কি হবে, গাজন পেলাম, তাহলে গাজনের বাজনা বাজবে, অর্থাৎ সেই যে শিবের যে উৎসব সেটা যে গাজনের উৎসব, এই গাজনের উৎসবে যে বাজনা বাজে সেইটাই কিন্তু গাজনের বাজনা বাজাবে। এরপরে আসছি 38 নম্বর প্রশ্ন। 38-এ দেখে নি, কবিতাটিতে বাঙালির যে আঞ্চলিক উৎসবের কথা আছে তা হলো গাজন, রাস, বিবির মেলা না রথযাত্রা। এখানে আঞ্চলিক উৎসব অর্থাৎ যে লৌকিক উৎসবের কথা বলা হয়েছে সেটা কোন উৎসব আমরা পেয়েছি, সেটা হলো গাজন। তাহলে গাজনের উৎসব। তাহলে 38-এর অপশন কি হবে, রাইট আনসার কি হবে? 38-এর কিন্তু রাইট আনসার হবে ক। তাহলে দেখো এই ধরনের কিন্তু এই যে গাজনের ওপর এই ধরনের কিন্তু নানান রকম প্রশ্ন তোমাদের আসতে পারে। এরপরে আমরা চলে আসছি 39 নম্বর প্রশ্ন। 39 দেখো, গাজন যে মাসে অনুষ্ঠিত হয়, গাজনের উৎসব যে মাসে অনুষ্ঠিত হয় সেটা কোন মাস না চৈত্র মাস। শ্রাবণ, ভাদ্র বা মাঘ কোনো মাসে কিন্তু গাজনের উৎসব অনুষ্ঠিত হয় না। তাহলে 39 নম্বর প্রশ্নের আনসার কি হবে, ক। আনসার হবে ক, চৈত্র মাস। এরপরে চলে যাচ্ছি 40 নম্বর প্রশ্ন। কে দেয় সাজা, সাজা দেবে কাকে? এখানে সাজা দেবে কাকে, মুক্ত স্বাধীন সত্যকে, মুক্ত স্বাধীন বিপ্লবীকে, মুক্ত স্বাধীন মিথ্যাকে না মুক্ত স্বাধীন ভারতীয়কে? কবিতায় কি লাইন লেখা ছিল না, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। তাহলে আমরা সেই মুক্ত স্বাধীন সত্যই পেয়ে যাচ্ছি এখানে। তাহলে অন্যগুলো কি দেখবো, দেখার দরকার নেই, সঠিক আনসার হিসাবে আমরা নিয়ে নিলাম আমাদের অপশন ক কে। এরপরে আসছি 41 নম্বর প্রশ্ন। 41-এ যাচ্ছি, গাজনের বাজনা বাজা, গাজন কোন দেবতার উৎসব? দেখো এখানে কি পেয়ে গেলাম, গাজন কিন্তু মহাদেব অর্থাৎ শিবের উৎসব। তাহলে গাজন কোন দেবতার উৎসব না মহাদেবের উৎসব, শিবের উৎসব। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর, অন্যগুলোর দরকার নেই। এরপরে আসবো 42-এ। গাজনের বাজনা বাজা, কবি গাজনের বাজনা বাজাতে বলেছেন কারণ, কেন বলেছেন না চৈত্র মাসে গাজনের সময় কাছে এসেছে, না গাজনের বাজনা তরুণ ঈশানকে অর্থাৎ সেই জাগ্রত তরুণ দলকে কারার লৌহ কপাট ভাঙতে উদ্দীপিত করবে, দেশ স্বাধীন হতে আর দেরি নেই, না প্রচুর মানুষ শিবের প্রীতি কামনায় সন্ন্যাস নিয়েছে। তাহলে দেখো এগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। প্রচুর মানুষ, তোমরা যদি কবিতাটা পড়ে থাকো, যদি তার মানে বুঝে থাকো, তাহলে এই সমস্ত অপশনগুলো চৈত্র মাসে গাজনের সময় কাজে এসেছে, এগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রশ্ন। বা দেশ স্বাধীন হতে আর দেরি নেই এমন ভবিষ্যৎ বার্তা কি দিয়েছে? কবিও কিন্তু তার ভাঙার গান কবিতাটার মধ্যে দেয়নি, কিন্তু তিনি একটা অনুপ্রেরণা তৈরি করেছেন, তৈরি করতে চেয়েছেন বিপ্লবীদের কাছে বা তরুণ সেই যুবক দলের কাছে। তাহলে অপশন খ হবে, গাজনের বাজনা তরুণ ঈশানকে কারা লৌহ কপাট ভাঙতে উদ্দীপিত করতে সাহায্য করবে বা উদ্দীপিত করবে। কারণ এই কারা লৌহ কপাট কি, সেটা হলো ইংরেজদের যে শাসন, সেই ভয়ঙ্কর শাসনকে তার থেকে তারা মুক্ত হতে সচেষ্ট হবে, তাই বলা হয়েছে। তাহলে এখানে অপশন গ হলো আমাদের সঠিক উত্তর। তাহলে বুঝতে কোনো অসুবিধা নেই, এটাও হবে না। এরপরে আছি আমরা 43 নম্বর প্রশ্ন। 43-এ কি বলেছে, হা 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 পায় যে হাসি, হাসি পায় কেন? বিপ্লবী পড়বে ফাঁসি, শয়তান পড়বে ফাঁসি, না ভগবান পড়বে ফাঁসি, না ডাকাতেরা পড়বে ফাঁসি? কবিতায় কি পেয়েছিলাম আমরা, হা 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 পড়বে হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। তাহলে ভগবান পড়বে ফাঁসি পেলাম কথাটা, শয়তান পড়বে ফাঁসি বা বিপ্লবী পড়বে ফাঁসি বা ডাকাতের পড়বে ফাঁসি, ডাকাতেরা পড়বে ফাঁসি পাইনি নিশ্চয়ই কবিতার মধ্যে। তাহলে আমরা নিয়ে নেব কোনটাকে, অপশন গ কে আমাদের সঠিক উত্তর হিসাবে। তাহলে 44 নম্বর প্রশ্নে যাচ্ছি। 44-এ দেখবো, হা 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 পায় যে হাসি, কার হাসি পায়? এখানে যিনি কবিতাটি লিখেছেন অর্থাৎ কবি স্বয়ং তার হাসি পাচ্ছে এই অবস্থা দেখে। তাহলে কি হবে, রাজার, মালিকের, ভগবানের না কবির? তাহলে কবির, অবশ্যই অপশন ঘ হলো গিয়ে সঠিক উত্তর।
এগুলো হলো খুব সহজ প্রশ্ন। এরপরে আসছি 45 নম্বর প্রশ্ন। 45-এ কি বলছে, কার ফাঁসির কথা শুনে কবির হাসি পায়? কার ফাঁসির কথা শুনে কবির হাসি পায়? মানুষের, ভগবানের, শয়তানের না ভূতের? অবশ্যই কিন্তু কার ফাঁসির? ভগবান পড়বে ফাঁসি, তাই বলা হয়েছে। তাহলে ভগবানের ফাঁসির কথা শুনে, মানে ভগবান কি, মানে এখানে সত্য, অর্থাৎ যে বঞ্চনা মধ্যে দিয়ে সাধারণ মানুষ সেই সময় পরাধীন অবস্থায় যাচ্ছিল, সেই সত্যকে, সেই স্বাধীনতাকে অস্বীকার করা যাবে না। তারা একটা সময় জিতবেই, সেই সত্যই এক সময় কিন্তু জয়ী হবে, অর্থাৎ আর দমন পীড়নের মাধ্যমে আমাদেরকে চেপে রাখা যাবে না। সেই কারণেই কিন্তু বলা হয়েছে যে কারা শোষণ করে চলেছে, সেই ইংরেজরা শোষণ করে চলেছে, তারা ভগবানকে অর্থাৎ সত্যকে যেন ফাঁসিতে চড়াতে চায়। তাহলে কার ফাঁসির কথা শুনে কবির হাসি পায়? না ভগবানের ফাঁসির কথা। এখানে ভগবান হলো গিয়ে সেই সত্য। এরপরে আসছি 46 নম্বর প্রশ্ন। 46-এ কি বলছে, ড্যাশ শিখায় এহীন তথ্য কেড়ে। তাহলে শূন্যস্থান পূরণ করতে বলেছে, কি হবে না সর্বনাশী, বিধ্বংসী, ভয়ঙ্কর না মঙ্গলময়? অবশ্যই এখানে হবে সর্বনাশী। সর্বনাশী কথাটা ফার্স্টে তোমাদের একটা পংক্তিতে আছে, তারপরে লেখা আছে কি শিখায় এহীন তথ্য কেড়ে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এগুলো সর্বনাশী। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। এরপরে আসছি 47 নম্বর প্রশ্ন। 47-এ দেখে নেবো আমরা কি রয়েছে। সর্বনাশীর শিখায় কি শিক্ষা দেয়? ভুল তথ্য, হীন তথ্য, সঠিক তথ্য না অর্থহীন তথ্য? সর্বনাশীর শিখায় কিসের শিক্ষা দেয়? না হীন তথ্য। তাহলে হীন তথ্য কোথায় পাচ্ছি আমরা? অপশন কয়ে পেয়ে যাচ্ছি হীন তথ্য। অন্যগুলোর দিকে আর তাকানোর দরকার নেই, অর্থাৎ কবিতায় যে শব্দটা রয়েছে সেই শব্দটাই কিন্তু তোমাকে চুজ করতে হবে। এরপরে আসছি 48 নম্বর প্রশ্ন। 48-এ কি বলেছে, কবিতায় যে দেবতার নাম উল্লেখ আছে তিনি হলেন, কোন দেবতার নাম উল্লেখ আছেন? ব্রহ্মার নাম কি পেয়েছি কবিতায়? পাইনি, কেটে দেব। পাগলা ভোলা, পাগলা ভোলার নাম তো আমরা পেয়েছি। এখানে পাগলা ভোলা মানে কি? ভোলা কাদের বলা হয়? শিবকে বলা হয়ে থাকে। তাহলে ভোলা তো পেয়ে গেলাম। তাহলে বনবিবি বা দক্ষিণ রায় কোনোটাই এই সমস্ত দেবতার নাম আমরা পাইনি, আমরা পেয়েছি পাগলা ভোলার প্রসঙ্গ। তাহলে আনসার হবে অপশন খ। 49 নম্বর প্রশ্ন। পাগলা ভোলা কে কি দিতে বলা হয়েছে? পাগলা ভোলাকে কি দিতে বলা হয়েছে? প্রলয় ঠেলা, প্রলয় দোলা, প্রলয় নাচন না প্রলয় বাধা? দেখো এই বাধাতে কিন্তু চন্দ্রবিন্দু নেই, কারণ এখানে একটা অবস্টাকেল দেওয়া হচ্ছে। এখানে কিন্তু বাধাতে টাই বাধা নয়, সেই কারণেই কিন্তু বাধাতে চন্দ্রবিন্দু নেই। তাহলে পাগলা ভোলাকে কি দিতে বলা হয়েছে? পাগলা ভোলাকে দিতে বলা হয়েছে কিন্তু প্রলয় দোলা। আমরা কিন্তু কবিতাতেও তাই পেয়েছি। তাহলে প্রলয় দোলা হলো গিয়ে সঠিক উত্তর। রাইট আনসার অপশন খ। 49 নম্বর প্রশ্নের রাইট আনসার অপশন খ। 50 নম্বর প্রশ্নে আসছি। 50-এ দেখো গারদগুলো কে কি করবে? গারদগুলো কে কি করবে? জোরসে ধরে হ্যাচকা টান দেবে, খুলে ফেলবে, বন্ধ করবে না ভেঙে ফেলবে? গারদগুলো কিন্তু কবি বলেছেন যে জোরসে ধরে হ্যাচকা টান মারবে, টান দেবে। এখানে কোড আন কোড নেই, কিন্তু এই কথাটাই কিন্তু কবিতাতে বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর কত? অপশন কি হবে সঠিক উত্তরের? অপশন হবে কিন্তু ক। রাইট আনসার হয়ে গেল তাহলে আমাদের 50-এর ক। 51 নম্বর প্রশ্ন দেখো, ভগবান পড়বে ফাঁসি, কে ভগবানকে ফাঁসি পড়াতে চায়? কে ভগবানকে ফাঁসি পড়াতে চায়? তাহলে এটাগুলো তোমাদের কনসেপচুয়াল প্রশ্ন। তাহলে এগুলো বলতে হবে কি, ভগবানকে কে ফাঁসি পড়াতে চায়? না শাসক ফাঁসি পড়াতে চায়। জনগণ, বিপ্লবী বা তরুণ ঈশান কেউ নয়। এখানে ভগবান বলতে সেই সত্যকে, অর্থাৎ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কিন্তু কখনোই চাপা দিয়ে রাখা যাবে না। তাহলে শাসক সেই ভগবানকে, অর্থাৎ সেই সত্যকে অস্বীকার করতে চায়, তাই সে ফাঁসি পড়াতে চায়। তাহলে উত্তর হবে কি? অপশন ক হলো সঠিক উত্তর। এরপরে আসছি 52-তে। শিখায় এহীন তথ্য কেড়ে। কোন তথ্যের কথা বলা হয়েছে? না সত্যকে সাজা দেয়া যায়, ভগবানকে ফাঁসি দেয়া যায়, না প্রাচীর ভেদ করা যায়, না লৌহ কপাট ভেঙে ফেলা যায়? তাহলে আমরা প্রশ্নটা একবার পড়ে নেব। শিক্ষায় এহীন তথ্য কেড়ে, তাহলে কোন তথ্যের কথা বলা হয়েছে? আমরা কিন্তু কবিতায় পেয়েছি ভগবানকে ফাঁসি দেওয়া যায়। তাহলে কোন তথ্য উঠেছে? না ভগবানকে ফাঁসি দেওয়া যায় হলো সঠিক উত্তর। এরপরে আছি 53 নম্বর প্রশ্ন। মার হাক, কেমন হাক? কেমন হাকের কথা বলা হয়েছে? জোরালো,
হৈদরী, ভয়ঙ্কর না মৃদু? এখানে কিন্তু হৈদরী হাক বলা হয়েছে, মার হাক হৈদরী হাক। আমরা হায়দারের কথা আমরা ইতিহাসে পড়েছি, এই হায়দার মহীশূর যে যুদ্ধের কথা, মহীশূর যুদ্ধের প্রসঙ্গেও কিন্তু আমরা হায়দারের নাম জেনেছি। হায়দার একজন বীর যোদ্ধা ছিলেন, যিনি এই যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে সে যে উচ্চৈস্বরে ডাক দিত সেটাকেই বলা হয় কিন্তু হৈদরী ডাক। সেই যে উচ্চস্বরী যে ডাকটা সেটাকেই বলা হয়ে থাকে। তাহলে মার হাক কেমন হাক? না হৈদরী হাক। এরপরে আসছে 54 নম্বর প্রশ্ন। 54তে দেখো, হৈদরী হাক হলো, হৈদরী হাক কি বললাম? নিচু স্বরে ডাকা, অবশ্যই নয়। উচ্চ স্বরে ডাকা, উচ্চই স্বরে ডাকা। তাহলে উচ্চই স্বরে ডাকাই হবে এখানে। গানের সুরে ডাকা বা কান্নার সুরে ডাকা কোনোটাই নয়। উচ্চই স্বরে ডাকাকে বলা হয়ে থাকে কি? হৈদরী হাক। এরপরে আসছে 55 নম্বর প্রশ্ন। মৃত্যুকে ডাক, কোন দিকে ডাকবে? মৃত্যুকে কোন দিকে ডাকার কথা বলা হয়েছে? জীবন পানে, সম্মুখ পানে, ঊর্ধ্ব পানে না আকাশ পানে? অবশ্যই বলা হয়েছে মৃত্যুকে ডাক। কোথায় ডাকতে বলা হয়েছে? না জীবন পানে। রাইট আনসার হলো জীবন পানে। এরপরে আসছি 56 নম্বর প্রশ্ন। 56 প্রশ্ন দেখো, নাচে ওই ড্যাশ কাটাবি কাল বসে কি? নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। এখানে কাল বলো সময়, আর এখানে কিন্তু কাল বসে কি। কাল বসে কি আমরা পেয়ে গেলাম। সঠিক আনসার হিসাবে তরুণীশান, সর্বনাশী শিখা বা পাগলা বলা কোনোটাই নয়। তাহলে কাটাবি, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, অর্থাৎ সেই ঝড়ের আগমন ঘটেছে, অর্থাৎ সেই সময় যে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, সেই প্রসঙ্গেই কিন্তু কালবৈশাখী ঝড়ের কথা উল্লেখ করেছেন কবি। কাটাবি কাল বসে কি, অর্থাৎ এই সময় কি আমরা চুপ করে বসে থাকবো? এই অর্থেই কিন্তু কবিতাটা, এই লাইনটার অবতারণা করা হয়েছে। কবিতা এই লাইনটির অবতারণা করা হয়েছে। এরপরে আসছি 57 নম্বর প্রশ্ন। 57 কি বলেছে? দেরে দেখি ড্যাশ কি দিতে বলা হয়েছে? কি দিতে বলা হয়েছে? আগুন জ্বালিয়ে দিতে বলা হয়েছে, নষ্ট করে দিতে বলা হয়েছে, না ভীম কারার ভিত্তি নাড়িয়ে দিতে বলা হয়েছে, না ধ্বংস করতে বলা হয়েছে? তাহলে এখানে কিন্তু বলা হয়েছে কি? ভীম কারার ভিত্তি নাড়িয়ে দিতে। তাহলে ভীম কারার ভিত্তি নাড়িয়ে, দেরে দেখি ভীম কারার ভিত্তি নাড়িয়ে। ভীম অর্থাৎ যে ভয়ঙ্কর যে কারার যে শিকল, অর্থাৎ এই ইংরেজ শাসকের যে ভয়ঙ্কর বন্ধন, সেই বন্ধনকে কিন্তু নাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে আনসার কি পাচ্ছি আমরা? ভীম কারার ভিত্তি নাড়িয়ে, অপশন গ পেয়ে যাচ্ছি সঠিক আনসার হিসাবে। এরপরে আসছে 58 নম্বর প্রশ্ন। 58 কি বলেছে? দেরে দেখি ভীম কারারই ভিত্তি নারী। ভীম কথার অর্থ হলো, ভীম কথার অর্থ কি? ভয়ঙ্কর, সুন্দর, স্বার্থপর না শক্তিশালী? ভীম কথার অর্থ হলো অবশ্যই ভয়ঙ্কর। ভীম কথার অর্থ কি? না ভয়ঙ্কর। 59 নম্বর প্রশ্ন। 59 কি বলা হচ্ছে? তালা কিভাবে ভাঙতে বলা হয়েছে? তালা কিভাবে ভাঙতে বলা হয়েছে? হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে, লাথি মেরে না বন্দুক দিয়ে? এখানে কিন্তু অবশ্যই লাথি মেরে ভাঙতে বলা হয়েছে। তাহলে সঠিক উত্তর লাথি মেরে, অপশন গ। এরপরে আসছি 60 নম্বর প্রশ্ন। কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? মন্দিরে, অস্ত্রাগারে, মসজিদে না বন্দিশালায়? বলতো কোথায় আগুন জ্বালাতে বলেছেন? এটা কিন্তু আমরা শেষের দিকে পাচ্ছি, বন্দিশালায় আগুন জ্বালো। তাহলে বন্দিশালায় কি বলে জ্বালাতে বলেছেন? না আগুন জ্বালাতে বলেছেন। বন্দিশালা পেয়ে গেছি অপশন ঘতে সঠিক আনসার হিসাবে। তাহলে নিয়ে নিচ্ছি বন্দিশালা সঠিক আনসার। 61 নম্বর প্রশ্ন। কাঁধে নে দুন্দুবি ঢাক। দুন্দুবি হলো, দুন্দুবি কি জিনিস? বাঁশি, দামামা, শিঙা না শঙ্খ? দুন্দুবি কিন্তু দামামা। এই দামামা কোন সময় বাজানো হয়ে থাকে? না যুদ্ধের সময় কিন্তু দামামা বাজানো হয়ে থাকে। এরপরে চলে যাচ্ছি 62-তে। 62-তে কি আছে দেখো? কাঁধে নে দুন্দুবি ঢাক। দুন্দুবি বাজানো হয় কোন সময় বাজানো হয়ে থাকে? পুজোর সময়, আনন্দের সময়, গানের সময় নয়। আমি কি বললাম কিছুক্ষণ আগে? না যুদ্ধের সময় কিন্তু দুন্দুবি অর্থাৎ দামামা বাজানো হয়ে থাকে। তাহলে যুদ্ধের সময় হয়ে গেল সঠিক উত্তর, অপশন ঘ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আসছি 63-তে। ভাঙার গান কবিতায় জীবন পানে ডাক বলতে
বলেছেন কবি, কি প্রসঙ্গে বলেছেন দেখো, ঈশানকে বলেছে না মৃত্যুকে বলেছে, মানুষকে বলেছে না আগুনকে। তাহলে ভাঙার গান কবিতায় জীবন পানে ডাক বলতে কিন্তু কবি কবিতায় বলেছেন মৃত্যুর কথা। তাহলে মৃত্যুকে পাচ্ছি আমরা অপশন খতে, ঈশানকে, মানুষকে বা আগুনকে নয়। তাহলে মৃত্যুকে নিয়ে নিচ্ছি সঠিক আনসার হিসাবে। এরপরে যাচ্ছি 64-তে। কাটাবি কাল বসে কি, কেন কবি এ কথা বলেছেন? আমরা কবিতায় কি পেয়েছিলাম সেটা একটু দেখে নেব পরে। হৈদরি হাক শোনা যাচ্ছে, ধ্বংস নিশান ওরে, প্রলয় বিষান বাজছে, না কাল বসে কি নৃত্যরত। আমরা কবিতায় পেয়েছি কি, নাচাবে কাল বসে কি, কাটাবি কাল বসে কি, নাচেরে কাল বসে কি, কাটাবি কাল বসে কি। তাহলে আমরা কাল বৈশাখী নৃত্যরত অর্থাৎ সেই সময় যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়, অর্থাৎ যে ডামাডোলের মধ্যে দিয়ে আমাদের পরাধীন ভারতবর্ষ সেই সময় যাচ্ছিল, সেই সময়টাকেই কিন্তু বলা হচ্ছে কি প্রসঙ্গে, কাল বৈশাখী বসে কি, এই শব্দবন্ধের মাধ্যমে বোঝানো হচ্ছে। তাহলে কেন কবি এ কথা বলেছেন? তাহলে আনসার হবে কালবৈশাখী নৃত্যরত, অর্থাৎ সেই সময় অস্থির সময় সেটাকেই বোঝানো হচ্ছে। সেই কারণেই কিন্তু বলা হয়েছে তরুণ সম্প্রদায়কে যে কাটাবি কালবৈশাখী, অর্থাৎ এই সময় কি তোমরা আমরা বসে বসে কাটাবো, সেই প্রসঙ্গেই কিন্তু বলা হয়েছে। চলে যাব 65 নম্বর প্রশ্ন। কাটাবি কাল বসে কি, বসে কালক্ষেপ না করে কবি কি করতে বলেছেন? ভীমকারার ভিত্তি নাড়াতে, প্রাচীন প্রাচীর ভেদ করতে, হ্যাচকা টান দিতে, না প্রলয় বিষান বাজাতে। আমরা কবিতায় পেয়েছি কি, কাটাবি কাল বসে কি, দেরে দেখি ভীমকারার ভিত্তি নাড়ে। তাহলে এইখানে ভিত্তি নাড়াতে কিন্তু বলেছেন কবি। তাহলে ভীমকারার ভিত্তি নাড়াতে আমরা পেয়ে যাচ্ছি, আমরা সঠিক উত্তর হিসাবে আমরা অপশন ক কে পেয়ে যাচ্ছি। এখানেই শেষ হচ্ছে আমাদের ভাঙার গান কবিতাটার ওপর যত রকম এমসিকিউ হয় তার সব আলোচনা। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কে কতদূর স্কোর করলে। যদি স্কোর ভালো হয় তাহলে বুঝতে হবে তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে, কিন্তু যাদের স্কোর ভালো হচ্ছে না তাহলে বুঝতে হবে সেখানে কিন্তু তোমাদের প্রিপারেশনে কোথাও গাফিলতি থেকে যাচ্ছে বা খামতি থেকে যাচ্ছে। তাহলে এই প্রিপারেশনের খামতি যাতে না থাকে তার জন্য দরকার স্টাডি ফ্লো। আর কি সেই স্টাডি ফ্লো আমরা দেখে নেব একটি ভিডিওর মাধ্যমে। ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায় যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার।
আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5 Mock Test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6 Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে আসলাম অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী তোমাদের একটা কথায় কি দুটো কথায় উত্তর দিতে হবে। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথমেই কি আছে দেখো, ভাঙার গান কবিতাটিতে কোন কাব্যগ্রন্থ, ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে ভাঙার গান কবিতাটি ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে কি আছে, ভাঙার গান রচনাংশটি মূল গ্রন্থে কি নামে সংকলিত হয়েছিল, অথবা ভাঙার গান কবিতাটি প্রথম কি নামে প্রকাশিত হয়েছিল? ভাঙার গান কবিতাটি কিন্তু প্রথমে ভাঙার গান নামেই প্রকাশিত হয়েছিল এবং মূল গ্রন্থ কি নামে সংকলিত হয়েছিল? মূল গ্রন্থেও কিন্তু ভাঙার গান নামেই সংকলিত হয়েছিল। তাহলে দুটোর আনসার 1। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে দেখো, ভাঙার গান কবিতাটি কখন কবি লেখেন? ভাঙার গান কবিতাটি 1923 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি কারাদণ্ড প্রাপ্তির পূর্বে নজরুল তার মেজ বাড়িতে মুজাফফর আহমেদের উপস্থিতিতে এই কবিতাটি লেখেন। তাহলে এটাই তোমাদের লিখতে হবে। এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলছে, কারার ওই লৌহ কপাট কোন কারার কথা বলা হয়েছে? এখানে কিন্তু ইংরেজদের তৈরি কারাগারের কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্নে যাচ্ছি, কারার ওই লৌহ কপাট, লৌহ কপাট কথার অর্থ কি? লৌহ কপাট কথার অর্থ হলো লোহার দরজা। তাহলে শুধুই লিখবে কি, লৌহ কপাট কথার অর্থ লোহার দরজা। চলে আসছি 6-তে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, কবি কাদের এই আহ্বান জানিয়েছেন? কবি বিপ্লবীদের, বীর বিপ্লবীদের এই আহ্বান জানিয়েছেন কিসের জন্য? ইংরেজদের তৈরি কারাগার ভেঙে ফেলার জন্য কিন্তু তিনি এই আহ্বান জানিয়েছেন। 7 নম্বর প্রশ্নে আসবো, কারার ওই লৌহ কপাটকে কবি কেন ভেঙে ফেলতে বলেছেন? কারার ওই লৌহ কপাটকে কবি ভেঙে ফেলতে বলেছেন কারণ এই যে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত বীর বিপ্লবী তারা কারারুদ্ধ অবস্থায় রয়েছে, তাদের যে অসম্পূর্ণ কাজ, তারা যে কাজের জন্য এসেছিল অর্থাৎ দেশকে স্বাধীন করবার জন্য এসেছিল, সেই কাজ অসম্পূর্ণ থেকে গেছে। সেই কারণেই কিন্তু কবি এই কারা অর্থাৎ ইংরেজদের তৈরি কারাগার ভেঙে ফেলার কথা বলেছেন। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন। 8-এ কি বলেছে, কারার ওই লৌহ কপাট, কারাতে লৌহ কপাট কেন? কারাতে লৌহ কপাট এই কারণেই, কারণ সেই সমস্ত বিপ্লবীদের আটকে রাখা হয়েছে, তাদেরকে বিপ্লব তারা দেশের জন্য যে কাজ করতে এসেছিল অর্থাৎ দেশকে স্বাধীন করবার জন্য যে বিপ্লব গড়ে তুলেছিল দেশের ভিতরে, তাকে প্রতিহত করবার জন্য, তাকে বাধা দান করার জন্যই কিন্তু তাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেই কারণেই কারাতে লৌহ কপাট অর্থাৎ লোহার দরজা দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন। 9 কি বলেছি, শিকল পুজোর পাষাণ বেদী বলতে কবি কি বুঝিয়েছেন? শিকল পুজোর পাষাণ বেদী বলতে কবি নজরুল ইংরেজদের অত্যাচারের প্রতীক সেই কারাগারকেই কিন্তু বুঝিয়েছে। 10 নম্বর প্রশ্নে আসবো, ভেঙে ফেল করে লোপাট, লোপাট শব্দটির অর্থ কি? লোপাট শব্দটির অর্থ হলো নিশ্চিহ্ন করা, অর্থাৎ সংস্কৃত লোপ এবং আট বাংলা আট এই দুটো মিলিয়ে কিন্তু হয়েছে লোপাট, যার অর্থ নিশ্চিহ্ন করা। আসছি 11 নম্বর প্রশ্নে। ভেঙে ফেল করে লোপাট কাদের প্রতি, কার এই নির্দেশ? কাদের প্রতি এই নির্দেশ? সেই বীর বিপ্লবীদের প্রতি, সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কবির এই নির্দেশ যে তারা যেন কারার লৌহ কপাট অর্থাৎ ইংরেজদের তৈরি কারাগার তারা ভেঙে ফেলে।
12 নম্বর প্রশ্নে আসবো। 12তে কি বলেছে, শিকল পুজোর পাষাণ বেদিতে কাদের রক্ত জমাট হয়ে আছে? শিকল পুজোর পাষাণ বেদিতে সেই বিপ্লবীদের, সেই স্বাধীনতা সংগ্রামীদের রক্ত জমাট বেঁধে আছে, তাদের আত্মবলিদানের রক্ত জমাট বেঁধে রয়েছে। 13 নম্বর প্রশ্নে যাব। 13তে কি বলছে, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। পাষাণ বেদি কথার অর্থ কি? পাষাণ বেদি কথার অর্থ হলো সেই যে একটা মণ্ডপ, যেটা আর কি ভূমি, সেইটাই কিন্তু বলা হয়ে থাকে পাষাণ বেদি, অর্থাৎ পুজোর যে ভূমি সেটাইকে বলা হয়ে থাকে পাষাণ বেদি। এরপরে আসছি 14 নম্বর প্রশ্ন। 14 কি বলেছে, ওরে ও তরুণ ঈশান। তরুণ ঈশানকে কবি কি করতে বলেছেন? তরুণ ঈশানকে কবি প্রলয় বিষান বাজাতে বলেছেন, অর্থাৎ সেই ধ্বংস ঘোষণাকারী যে শিঙা, সেই শিঙাতে সে ফু দিতে বলেছে। এই তরুণ ঈশান কারা? এই তরুণ ঈশান হলো সেই বিপ্লবীরা, সেই স্বাধীনতা সংগ্রামীরা। এরপরে আসছি 15 নম্বর প্রশ্ন। ওরে ও তরুণ ঈশান, তরুণ ঈশান বলতে কবি প্রকৃতপক্ষে কাদের বুঝিয়েছেন? তাহলে তরুণ ঈশান বলতে কবি প্রকৃতপক্ষে সেই বিপ্লবীদের, সেই তরুণ বিপ্লবীদের, সেই বিপ্লবী যোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের কথাই কিন্তু বুঝিয়েছেন, যারা কারারুদ্ধ অবস্থায় রয়েছে, তাদেরকেই কিন্তু কবি বুঝিয়েছেন। এরপরে আসছি 16 নম্বর প্রশ্ন। 16 কি বলেছে, ঈশান শব্দের দুটি অর্থ লেখো। ঈশান শব্দের একটি অর্থ হলো শীত, আর একটা অর্থ হলো উত্তর পূর্ব দিক, অর্থাৎ 10 দিকের যে কথা আমরা শুনেছি, সেই 10 দিকের একটি দিক হলো ঈশান। এই দুটো অর্থই কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে 17তে আসছি। 17 কি বলেছে, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। কবি কেন তরুণ ঈশানকে প্রলয় বিষান বাজাতে বলেছেন? কবি কেন বলেছেন যে তরুণ ঈশানকে প্রলয় বিষান বাজাতে বলেছেন? কারণ ইংরেজদের কারাগারে যে স্বদেশের মুক্তিযোদ্ধারা যে বন্দী থাকার জন্য, সেই কারাগার ভেঙে ফেলার জন্যই কিন্তু কবি এই প্রলয় বিষান বাজাতে বলেছেন। এরপরে আসছি 18 নম্বর প্রশ্ন। 18 কি বলছে, ধ্বংস নিশান উরুক প্রাচীর, প্রাচীর ভেদি। কিসের ধ্বংস নিশান? কিসের ধ্বংস নিশানের কথা বলা হয়েছে? এখানে কিন্তু বলা হয়েছে যে এই বহু যে বিপ্লবী, বহু বীর বিপ্লবী যে বন্দী অবস্থায় রয়েছে, সেই ইংরেজ সরকারের কারাগারের বন্দী অবস্থায় তারা রয়েছে, সেই কারাগারকে ধ্বংস করে নিশান তোলার কথা বলা হয়েছে। এই নিশান হলো পতাকা। সেই কারণেই কিন্তু কিসের ধ্বংস নিশান? না, সেই ইংরেজ কারাগারকে ধ্বংস করে পতাকা তোলার কথা বা নিশান তোলার কথাই কিন্তু বলা হয়েছে। এরপরে আসছি 19 নম্বর প্রশ্ন। গাজনের বাজনা বাজা। গাজনের বাজনা কি? গাজনের বাজনা তোমরা জানো, গাজন একটা লৌকিক উৎসব, আর এখানে কিন্তু গাজনের বাজনা বলতে সেই চৈত্রের শেষে যে শিবের গাজন হয়, সেই গাজনের কথাই বলা হয়েছে। একটা ঢাক, ঢোল, কাসর, বাঁশি ইত্যাদি মিলিত হয়েই কিন্তু এই গাজনের বাজনা হয়ে থাকে। তাহলে গাজনের বাজনা হিসাবে কি, না ওইটাই তোমাদের বলতে হবে। 20 নম্বর প্রশ্নে যাব। 20 নম্বর প্রশ্ন কি বলেছে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। মুক্ত স্বাধীন সত্য কি? এই মুক্ত স্বাধীন সত্য হলো সেই যে স্বাধীনতার জন্য তারা বিপ্লবী বীররা যে সংগ্রাম করে এসেছিল, সেই যে তাদের যে স্বাধীনতা, ভারতবাসীর স্বাধীনতা ছিল এক জন্মগত অধিকার, তারা তা অর্জন করবেই। এটাই হলো গিয়ে মুক্ত স্বাধীন সত্য, অর্থাৎ তাকে কখনোই কারারুদ্ধ করে এই স্বাধীনতার ইচ্ছাকে দমিয়ে রাখা যাবে না বা দমন করা যাবে না। তাই মুক্ত স্বাধীন সত্য হলো সেটাই, যে স্বাধীনতা পাওয়ার যে ইচ্ছা, সেটাই হলো তাদের মুক্ত স্বাধীন সত্য। এরপরে আসছি 21 নম্বর প্রশ্ন। 21 কি বলছে, হা 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 পায় যে হাসি। কবির হাসি পায় কেন? কবির হাসি পাচ্ছে কারণ সেই মুক্ত স্বাধীন সত্যকে বন্দী করে রাখার যে প্রয়াস ইংরেজরা দেখিয়েছিল, সেই সময় শাসক কুল দেখিয়েছিল, তা দেখে কবির হাসি পাচ্ছে। কারণ সত্যকে কখনো কারারুদ্ধ করা যায় না, তাকে কখনো দমন করা যায় না, সেই সত্য নিজস্ব রূপ নিয়ে বাংময় হয়ে উঠবেই। এরপরে আসছি 22 নম্বর প্রশ্ন। 22 কি বলেছে, ভগবান পড়বে ফাঁসি। ভগবান ফাঁসি পড়বে কেন? ভগবান ফাঁসি পড়বে কেন বলা হয়েছে? যে ভারতের যে স্বাধীনতা সংগ্রামকে দমন করবার জন্য ইংরেজ সরকার কর্তৃক বিপ্লবীদের ফাঁসি দেওয়ার ঘটনাকে কবি ভগবানকে ফাঁসি দেওয়ার মতো হাস্যকর এবং অর্থহীন ব্যাপার বলে অভিহিত করেছেন। অর্থাৎ ভগবান যেন সেই কারণেই কিন্তু সেই যে বিপ্লবীরা, যারা সত্যের প্রতীক, যারা সেই সত্যকে চোখের সামনে নিয়ে এসেছিল,
তাদেরকে দমিয়ে দেওয়ার জন্যই কিন্তু কবি এই কথা বলা হয়েছে যে ভগবান পড়বে ফাঁসি, ভগবান ফাঁসি পড়বে কেন? কারণ এটা আমার একটা হাস্যকর ব্যাপার, কারণ সেই সত্যকে, সেই স্বাধীনতার ইচ্ছাকে কিন্তু দমন করানো যায় না, সেই বিপ্লবীদের কিন্তু দমন করানো যায় না। এরপরে আসছি 23 নম্বর প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন? তাহলে ভগবান বলতে সেই বিপ্লবীদের, সেই বীর যোদ্ধাদের, সেই স্বাধীনতা সংগ্রামীদের কথাই কিন্তু বুঝিয়েছেন, যারা তাহলে সেই এতটুকু লিখলেই হবে, সেই স্বাধীনতা সংগ্রামীদের কথাই বলেছেন যারা সেই সময়কার সত্যকে অর্থাৎ স্বাধীনতার ইচ্ছাকে সেই নিপীড়িত জনগণের মধ্যে তুলে ধরেছিল, তাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে ভগবান হিসাবে। এরপরে আসছি 24 নম্বর প্রশ্ন। 24-এ কি বলেছে? শিখায় এহীন তথ্য কেড়ে। হীন তথ্য বলতে কবি কি হীন তথ্য বলতে কি বোঝানো হয়েছে? তাহলে হীন তথ্য বলতে এখানে ভগবানের মতো আসলে অমর স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিয়ে তাদের স্বপ্নকে ধ্বংস করা যায় না, এটাই হলো গিয়ে সেই হীন তথ্য। সেই কারণেই বলা হয়েছে শিখায় এ হীন তথ্য কেড়ে। চলে আসছি 25 নম্বর প্রশ্ন। 25-এ কি বলেছে? ভগবান পড়বে ফাঁসি। কে ভগবানকে ফাঁসি দিতে চায়? সেই অত্যাচারী ইংরেজ শাসক কিন্তু ভগবানকে ফাঁসি দিতে চায়, অর্থাৎ তাই সত্যর মৃত্যু ঘটাতে চায়, বিপ্লবীদের মৃত্যু ঘটিয়ে তাকে ফাঁসি দিতে চায়। তাহলে কাকে বলা হবে? অত্যাচারী ইংরেজ শাসক কথাটা বলতে হবে। আচ্ছা, তোমাদের এই প্রসঙ্গে একটা ভালো জিনিস বলে নেওয়া দরকার, সেটা হলো তোমরা কিন্তু শাসক বানান খুব ভুল করো। একটা হলো শাসক, আর যখন তোমরা শোষণ কথাটা লিখবে তখন কিন্তু সেই বানানটা হবে, এটা কিন্তু মূর্ধন্য ষ হবে, আর এখানে কিন্তু দন্তের ষ হবে। তাহলে শাসকে হবে দন্তের ষ, আর এখানে হবে কিন্তু মূর্ধন্য ষ, শোষণ যখন কথাটা লিখবে সেই সময়। এরপরে আসছি 26 নম্বর প্রশ্ন। 26-এ কি বলেছে? ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলা কে? পাগলা ভোলা হলো সেই বিপ্লবী বীররা, সেই বিপ্লবী যোদ্ধারা যারা সেই সময় স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদেরকে স্বাধীনতার জন্য আত্মবলিদান, দেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছিল, তারাই হলো গিয়ে পাগলা ভোলা। 27 নম্বর প্রশ্নে যাব। 27-এ কি বলেছে? ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা। পাগলা ভোলা কিভাবে প্রলয় দোলা দেবে? পাগলা ভোলা কিভাবে দোলা দেবে না, গারদগুলো সজোরে ধরে হ্যাচকা টান মেরে কিন্তু পাগলা ভোলা প্রলয় দোলা দেবে। এরপরে আসছি 28-এ। 28-এ কি বলেছে? মার হাক হইদরি হাক। হইদরি হাক বলতে কি বোঝানো হয়েছে? হইদরি হাক তোমরা শুনেছো হায়দারের কথা। এই যে হায়দার যখন যুদ্ধক্ষেত্রে ডাকতো, যে উচ্চৈস্বরে ডাকতো, সেটাকেই বলা হয় কিন্তু হইদরি হাক। সেই কারণেই এখানে হইদরি হাক, সেই উচ্চস্বরে যে ডাক দিয়ে, সেই যে নাড়া দিয়ে, অর্থাৎ আমরা যে পরাধীন অবস্থায় যে রয়েছি সেই বিপ্লবী বীরদের তাদেরকে উজ্জীবিত করবার জন্যই কিন্তু এই হইদরি হাক মানে উচ্চস্বরে এক ডাক দিয়ে তাদেরকে উজ্জীবিত করে সেই স্বাধীনতার জন্য লড়ার জন্যই কিন্তু এই শব্দবন্ধের উল্লেখ করা হয়েছে। ইনি ছিলেন চতুর্থ খালিফা এই হায়দার। আমরা মহীশূর যুদ্ধে একে পেয়ে থাকি। এরপরে আসছি 29 নম্বর প্রশ্ন। মৃত্যুকে ডাক জীবন পানে। কে ডাকবে মৃত্যুকে? মৃত্যুকে ডাকবে জীবন পানে কে? সেই বীর যোদ্ধারা, সেই স্বাধীনতা সংগ্রামীরাই কিন্তু মৃত্যুকে জীবন পানে ডাকবে। 30 নম্বর প্রশ্নে যাব। 30-এ কি বলেছে? নাচে ওই কালবৈশাখী। কালবৈশাখী কিসের প্রতীক? কালবৈশাখী কিন্তু সেই সময়ের অস্থিরতার প্রতীক, অর্থাৎ একদিকে কালবৈশাখী যেমন ধ্বংস নিয়ে আসে, অর্থাৎ সেই সময়কার যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই ইংরেজদের শাসনকাল, সেই ইংরেজদের শাসনকালের অস্থিরতাকে কিন্তু তুলে ধরতেই কবি এমন শব্দের ব্যবহার করেছেন। তাই জন্যই তিনি বলেছেন যে নাচে ওই কালবৈশাখী। আচ্ছা, এরপরে আসছি 31 নম্বর প্রশ্ন। 31-এ কি বলেছে? কাটাবি কাল বসে কি। কখন আর বসে থাকা যায় না। তাহলে কবি বলেছেন নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি, অর্থাৎ তাহলে কখন আর বসে থাকা যায় না? যখন এরকম অস্থির সময়, সেই অস্থির সময়ে অর্থাৎ সময় নষ্ট করা যায় না, এখনই সময় আমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করবার, এই নিপীড়ন এবং শোষণের থেকে মুক্ত হওয়ার, স্বাধীনতা পাওয়ার, এটাই হলো আসল সময়। সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে কাটাবি কালবৈশাখী, অর্থাৎ এই সময় কি আর বসে থাকা যায়? যে কখন আর বসে থাকা যায় না, এই অস্থির সময় আর বসে থাকা যায় না।
এরপরে আসছি 32 নম্বর প্রশ্ন, ডাক ওরে ডাক, কে কাকে ডাকবে। এখানে কিন্তু সেই অগ্রদূতদের অর্থাৎ সেই তরুণ বিপ্লবীদের বলা হচ্ছে যে তরুণ বিপ্লবীরাই ডাকবে, কাকে ডাকবে, সেই কিসের জন্য ডাকবে, ডাক ওরে ডাক, কাকে ডাকবে, সেই বিপ্লবকে ডাকবে, ইংরেজ কারাগারকে ভেঙে দেওয়ার জন্য তারা ডাকবে। এবং কি নিয়ে ডাকবে, সেই দুন্দুবি ঢাক নিয়ে, এবং সে মৃত্যুকে ডাকবে তার জীবন পানে। তাহলে মৃত্যুকে ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, তাহলে মৃত্যুকে ডাকবে, কোথায় ডাকবে না জীবন পানে ডাকবে। এখানে কাঁধে দুন্দুবি ঢাক নিয়ে মৃত্যুকে ডাকবে তারা জীবন পানে, এই তরুণ বিপ্লবী দল। এরপরে আসছি 33 নম্বর প্রশ্ন। 33-এ কি বলেছে, মৃত্যুকে ডাক, মৃত্যুকে কোথায় ডাকা হচ্ছে, মৃত্যুকে জীবন পানে ডাকা হচ্ছে। এরপরে আসছি 34-এ, মৃত্যুকে ডাক জীবন পানে, জীবন পানে বলতে কি বোঝানো হয়েছে, জীবন পানে বলতে কিন্তু বোঝানো হয়েছে যে তাদের জীবন তারা মৃত্যুকে তারা হাসি মুখে বরণ করে নেবে, সেই কথার কারণেই সেই জন্যই কিন্তু বলা হয়েছে যে জীবন পানে, অর্থাৎ মৃত্যুকে তারা যারা ভয় না পায়, মৃত্যুকে তারা হাসি মুখে বরণ করে নেবে এই তাদের দেশকে, আমাদের দেশকে স্বাধীন করবার জন্য, সেই কারণেই এই কথাটি বলা হয়েছে। 35 নম্বর প্রশ্নে আসছি, দেরে দেখি, কবি কি দেখবেন। কবি দেখতে চান যে সেই তরুণ তুর্কি যে নবীন অগ্রদূতরা তারা সময় না কাটিয়ে সেই ইংরেজদের যে ভীম কারাগার, সেই ভীম কারাগারের ভিত্তি নাড়িয়ে দেবে, এটাই কিন্তু কবি দেখতে চান, সেই কারণেই কিন্তু এই লাইনটির অবতারণা করেছেন। 36 নম্বর প্রশ্নে আসছি, ভীম কারার এই ভিত্তি নারী অর্থ লেখো। তাহলে এই তরুণ বিপ্লবীরা যে অগ্রদূতরা যে স্বাধীনতা সংগ্রামীরা সেই অত্যাচার থেকে, সেই অত্যাচার ইংরেজদের অত্যাচার থেকে সেই ভয়ঙ্কর কারাগারকে ভিত্তিভূমি লোপাট করে দেবে, তা ভেঙে ফেলে দেবে, সেই কারণেই কিন্তু এটা বলা হয়েছে যে ভীম কারার ওই ভিত্তি নারী, সেই ভয়ঙ্কর কারাগারের ভিত্তিভূমি লোপাট করে দেবে, সেই কারণেই বলা হয়েছে ভীম কারার ওই ভিত্তি নারী। এরপরে আসছি 37 নম্বর প্রশ্ন, লাথিমার ভাঙড়ে তালা, কোন তালার কথা বলা হয়েছে। তাহলে কোন তালার কথা এখানে বলা হয়েছে, সেই ইংরেজদের কারাগারের ভয়ঙ্কর যে তালা, সেই তালার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। 38 নম্বর প্রশ্ন দেখো, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, কোন বন্দিশালার কথা বলা হয়েছে। এখানে ইংরেজদের তৈরি কারাগারকেই কিন্তু বন্দিশালা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপরে আসছি 39 নম্বর প্রশ্ন, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, বন্দিশালায় কারা আগুন লাগাবে, বন্দিশালায় সেই বন্দি বিপ্লবীরা আগুন লাগাবে, তাদেরকেই কবি আহ্বান করেছেন যে বন্দিশালায় আগুন জ্বালিয়ে সেই লোহার কপাট বা দরজা ভেঙে ফেলতে। 40 নম্বর প্রশ্নে কি বলেছে, আগুন জ্বালা ফেল উপারি, কি উপড়ে ফেলার কথা বলা হয়েছে, কি উপড়ে ফেলার কথা বলা হয়েছে, সেই লোহার তৈরি কারাগার লাথি মেরে সেই তালা ভেঙে উপড়ে ফেলার কথা বলা হয়েছে, সেই ইংরেজদের তৈরি কারাগার যেখানে সেই স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধারা বন্দী অবস্থায় রয়েছে, তাদেরকেই কিন্তু সেই কারাগারকে উপড়ে ফেলার কথা বলা হয়েছে। এরপরে যাচ্ছি 41 নম্বর প্রশ্ন, আগুন জ্বালা ফেল উপারি, কোথায় আগুন জ্বালাবে, কোথায় আগুন জ্বালাবে, সেই ইংরেজদের তৈরি কারাগারে তারা আগুন জ্বালাবে, কারা জ্বালাবে না সেই বিপ্লবী বীর যোদ্ধারা, তারা ওখানে যারা বন্দী অবস্থায় রয়েছে তারাই কিন্তু আগুন জ্বালাবে। এবং কোথায় আগুন জ্বালাবে না ইংরেজদের তৈরি কারাগারে আগুন জ্বালাবে। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর আলোচনা, যেগুলো তোমাদের লিখতে হবে কিসে, একটাকে দুটো বাক্যে 1 নম্বর করে থাকছে। এরপরে আসছি আমরা কি ধরনের প্রশ্ন দেখো, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে। এই ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী কিভাবে লিখতে হবে, 3-এর লিখতে হবে তোমাদের, এখানে গুছিয়ে লিখতে হবে উত্তরটা। চলো দেখে নেবো ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 নম্বর প্রশ্ন, একে কি বলেছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, এই আহ্বানের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। তাহলে প্রথমেই আমাদের লিখতে হবে কি, এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ উক্ত লাইনটি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কবিতাটি থেকে নেওয়া হয়েছে। এরপরে নেক্সট প্যারা করে তোমাদের লিখতে হবে এই আহ্বানের প্রেক্ষাপট হিসাবে কি লিখতে হবে, যে আমাদের দেশ ছিল সেই সময় পরাধীন, অর্থাৎ ইংরেজদের শাসনকাল ছিল এবং ইংরেজদের শোষণে ভারতবাসী ছিল নিপীড়িত,
সেই কারণেই কিন্তু সেই তাদের মধ্যে স্বাধীনতার ইচ্ছা বাংময় হয়ে উঠেছিল। এই শোষণ থেকে তারা প্রতিকার পাইতে চেয়েছিল এবং সেই সময় যে সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীরা, সেই স্বাধীনতা সংগ্রামীরা কি করেছিল, দেশকে জাগানোর জন্য তারা বিপ্লব গড়ে তুলেছিল দেশের ভিতরে। কিন্তু ইংরেজ শাসক তাদের ভয় পেয়ে তাদেরকে কারারুদ্ধ করে রেখেছিল, যাতে কোনো রকম বিপ্লব দানা না বাঁধে এই দেশের বুকে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের বুকে তাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সেই কারণেই বলা হয়েছে যে এই আহ্বানের সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে কারার ওই লৌহ কপাট, অর্থাৎ কারাগারের সেই লোহার দরজা ভেঙে ফেলো, তাদের যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দাও। ভারতবর্ষের স্বাধীনতা আনবার জন্য তারা যে কাজ করতে এসেছে সেই কাজকে সম্পূর্ণ করতে দাও। সেই কারণেই কবি ডাক দিয়েছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, এই কারণেই কবি বলেছেন। 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভেঙে ফেল কর রে লোপাট। কি ভেঙে ফেলার কথা বলা হয়েছে? তাহলে ইংরেজদের তৈরি সেই কারাগার ভেঙে ফেলার কথা বলা হয়েছে, যেখানে বীর স্বাধীনতা সংগ্রামীরা বন্দী অবস্থায় রয়েছে। কেন ভেঙে ফেলা হবে? কারণ সেই স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশকে উজ্জীবিত করে তুলেছিল স্বাধীনতার মন্ত্রে, তারা আজ সম্পূর্ণভাবে বন্দী অবস্থায় রয়েছে। তাদের অসম্পূর্ণ কাজ, দেশকে স্বাধীন করবার যে মন্ত্র নিয়ে তারা এসেছিল সেই কাজ তাদের অসম্পূর্ণ থেকে গেছে। সেই কাজ সম্পূর্ণ করবার জন্যই তাদের এই বন্দী দশা ঘোচাতে হবে। সেই কারণেই ইংরেজদের কারাগারকে ভেঙে ফেলবার জন্য কবি জোরালো আহ্বান জানিয়েছেন। সেই কারণেই কিন্তু কবি বলেছেন ভেঙে ফেল কর রে লোপাট। শিকল পুজোর পাষাণ বেদী। তোমরা যদি পারো যে 2-3টে কোটেশন যদি দাও ওই কবিতা থেকেই, তাহলে তোমাদের লেখাটা কিন্তু আরো সুন্দর হয়। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3-এ কি বলেছে, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। অন্তর্নিহিত মানে হলো ভিতরকার অর্থ। যে এখানে ভিতরকার অর্থ বলতে কি বলতে হবে, যে শোষক ইংরেজদের অত্যাচারে বিপ্লবীদের অনেক রক্ত ঝরেছে, আর সেই রক্ত কোথায় লেগে আছে না কারাগারের মধ্যে লেগে আছে। সেই বিপ্লবীদের সেই লেগে থাকা রক্তকেই কিন্তু কবি কাছে দেশ মাতার পুজোর পাষাণ বেদী হয়ে উঠেছে। এই কারাগার, অর্থাৎ সেই লেগে থাকা রক্তের যে কারাগার, সেই কারাগার কবির কাছে হয়ে উঠেছে দেশমাতার পুজোর পাষাণ বেদী, যাতে শহীদের রক্ত জমাট হয়ে রয়েছে। সেই কারণেই কবি বলেছেন রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। 4-এ কি বলা হয়েছে, ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। তরুণ ঈশানকে, এখানে তরুণ ঈশান বলতে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী বন্দী বীরদের কথা বলা হয়েছে, সেই তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। তাহলে সে প্রলয় বিষান বাজাবে কেন, বা এখানে দেখো লেখা আছে ওরে ও তরুণ ঈশানকে। তাহলে তরুণ ঈশান এখানে আমরা এক মতন পেয়ে যাচ্ছি, একই প্রশ্ন আছে, একই উত্তর হবে তোমাদের। এখানে প্রলয় বিষান বাজাবে কেন আর তার প্রতি কবি কি নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে দেখো লেখা আছে বাজা তোর প্রলয় বিষান, তাহলে তার প্রতি কি নির্দেশ দিয়েছেন বলে লিখতে হবে, তার প্রতি সেই প্রলয় বিষান বাজানোর নির্দেশ দিয়েছেন। কারণ আমরা জানি কি ওরেও তরুণ ঈশান শব্দের অর্থ আমরা জানি শিব। তাহলে শিব যেমন অশুভকে বিনাশ করবার জন্য যে প্রলয় নৃত্য নেচেছিল, ঠিক তেমনি তরুণ বিপ্লবীরাও যেন সেই ইংরেজদের শাসন ধ্বংস করবার জন্য তাদেরকে বিষান বাজাতে বলেছে, অর্থাৎ ধ্বংস ঘোষণাকারী সেই শিঙা, অর্থাৎ যুদ্ধের যে শিঙা, তাই কিন্তু বাজাতে তিনি বলেছেন। সেই কারণেই এই 2টি লাইনের অবতারণা করা হয়েছে। এখানে দেখো লাইনটা দেয়া হয়েছে, তাই লিখেছে যে সে প্রলয় বিষান বাজাবে কেন। আর এর পরেরটাই কি বলেছে, প্রতি কবি কি নির্দেশ করেছেন, তাহলে নির্দেশ করেছেন সেটাও প্রলয় বিষান হবে। এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন। 5-এ কি বলেছে, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদী। তাহলে ধ্বংস নিশান ওড়াতে কবি এত উৎসাহ দিয়েছেন কেন? কবি ধ্বংস নিশান ওড়াতে এতই উৎসাহ দিয়েছেন কারণ এই পরাধীনতা শৃঙ্খল যদি মোচন না হয় তাহলে দেশের স্বাধীনতা কখনোই সম্ভব নয়। আর তা পারে একমাত্র সেই স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধারাই, যারা সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই শোষণকে, অর্থাৎ এই নিপীড়নকে
ভেঙে ফেলতে পারে। সেই কারণেই কিন্তু ধ্বংস নিশান, নিশান শব্দের অর্থ কি? পতাকা। তাহলে এই যে ধ্বংসের অর্থাৎ আমাদের এই সাম্রাজ্যবাদী যে শক্তি, ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস, একমাত্র ধ্বংস না হলে কোনোভাবেই আমরা স্বাধীনতা পেতে পারি না। সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদী, অর্থাৎ দীর্ঘকালের যে অত্যাচার নিপীড়ন, যে ইংরেজ শাসনের যে সময়কাল, তোমরা জানো বহু সময় ধরে 150 বছর ধরে আমরা তার শাসনে ছিলাম। সেই কারণে কিন্তু কবি বলেছেন যে ধ্বংস নিশান ওড়াতে কবি এত উৎসাহ দিয়েছেন, কারণ এই ধ্বংসের মাধ্যমেই একমাত্র মুক্তির পথ পাওয়া যেতে পারে। সেই কারণেই কবি ধ্বংস নিশান তোলাতে বিপ্লবীদের উজ্জীবিত করে তুলেছেন। এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন। 6 কি বলেছে? কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। মুক্ত স্বাধীন সত্যকে কেউ সাজা দিতে পারে না কেন? অথবা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। উদ্ধৃতাংশটির মূল বক্তব্য লেখো। দেখো দুটো লাইনেরই কিন্তু একই রকম, একটা হলো কেউ সাজা দিতে পারে না কেন, বা উদ্ধৃতাংশটির মূল বক্তব্য। তাহলে মুক্ত স্বাধীন সত্য আসলে কি? মুক্ত স্বাধীন সত্য হলো সেই স্বাধীনতা পাওয়ার ইচ্ছা। কারণ ভারতবাসী সেই শোষণে নিপীড়নে একেবারেই আত্মহুতি দিয়েছিল। তারা আর পারছিল না এই পরাধীনতার যন্ত্রণা নিজেদের কাঁধে বয়ে নিয়ে যেতে। তারা চেয়েছিল এক বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়, এই শোষণ অত্যাচারের অবসান ঘটে। এই মুক্ত স্বাধীন সত্য অর্থাৎ এই স্বাধীনতার ইচ্ছাকে কখনোই দমন করা যায় না, কারণ সেটাই সত্য। এই সত্যকে অস্বীকার করার এবং বিপ্লবীদের কারারুদ্ধ করে দেওয়ার মাধ্যমে কিন্তু আসলে কোনো কিছুই সম্ভব নয়। কারণ শুধুমাত্র বিপ্লবীদের যে আদর্শ, তাদের জীবনবোধ শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন বিপ্লবীকে ফাঁসি দিয়ে হত্যা করা যেতে পারে, কিন্তু তার বোধকে, আদর্শকে কিন্তু হত্যা করা যেতে পারে না। তা কিন্তু জনমানসে ছড়িয়ে পড়েছে। তাই কিন্তু কবি বলেছেন কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য, অর্থাৎ সত্য, যা শিব, যা সুন্দর, তা কিন্তু অবশ্যই সকলের কাছে তার রূপ নিয়ে প্রতিভাত হবেই। তাকে কখনোই কোনোভাবে বন্দী করা যায় না, তাকে কোনোভাবেই আটকানো যায় না। সেই কারণেই কিন্তু কবি এই কথা বলেছেন। 7 নম্বর প্রশ্নে আসছি। হা 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 পায় যে হাসি, কার হাসি পায়? এখানে কিন্তু কবির হাসি পায়। কেন হাসি পায়? যে হাসি পাওয়ার কারণ লিপিবদ্ধ করো। তাহলে হাসি পাওয়ার কারণ আসলে মুক্ত স্বাধীন সত্যকে তো হত্যা করা যায় না, তাকে বাঁধনে বাঁধা যায় না, তাকে ভেঙে ফেলা যায় না। সেই কারণেই কবির হাসি পায়, কারণ যেটা অসম্ভব, এই অসম্ভবকে কখনোই সম্ভব করা যায় না। তাই কবির হাসি পাচ্ছে যে মুক্ত স্বাধীন সত্য অর্থাৎ স্বাধীনতার বাসনা এবং ইচ্ছাকে কোনোভাবেই কোনো শাসক শক্তি দমন করতে পারে না। সেই কারণেই কবির এখানে হাসি পাচ্ছে। এরপরে আসছে 8 নম্বর প্রশ্ন। 8-এ কি বলা হয়েছে? ওরে ও পাগলা ভোলা। পাগলা ভোলা কে? এখানে পাগলা ভোলা কিন্তু সেই বীর যোদ্ধারা যারা বন্দী অবস্থায় রয়েছে, সেই স্বাধীনতা সংগ্রামী বীররা। তাকে উল্লেখ করে কবি কি বলেছেন? আচ্ছা, এইখানে এটা হবে না। হ্যাঁ, ওরে ও পাগলা ভোলা, পাগলা ভোলা কে তোমরা লিখলে, তারপরে লিখতে হবে কি তাকে উল্লেখ করে কবি কি বলেছেন। তাকে উল্লেখ করে কবি বলেছেন যে দেরে দে প্রলয় দোলা। কবি বলেছেন ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। এই প্রলয় কি? অর্থাৎ সেই ধ্বংস, ইংরেজ শাসনের অবসান বা আমল ধ্বংস করবার জন্য সেই সমস্ত তরুণ বিপ্লবীদের ডাক দিয়েছেন তিনি, বা উজ্জীবিত করেছেন কি দিয়ে? এই প্রলয় অর্থাৎ ধ্বংসের মাধ্যমে আমাদের দেশের যাতে স্বাধীনতা আসে। সেই কারণেই কিন্তু কবি বলেছেন কি, তাকে উল্লেখ করে কবি কি বলেছেন? প্রলয় দোলা দিতে, অর্থাৎ সেই যুদ্ধের ঘোষণা করতে বা যুদ্ধ জারি করতে। এরপরে আছি 9 নম্বর প্রশ্ন। 9 কি বলা হয়েছে? ডাক ওরে ডাক। কে কাকে কিভাবে ডাকবে? তাহলে এখানে কে ডাকবে? কে ডাকবে? সেই বিপ্লবীরা ডাকবে, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ডাকবে। কাকে ডাকবে? কাকে ডাকবে? এখানে সেই মৃত্যুকে ডাকবে। তাদের জীবনের এই যে যুদ্ধ, এই যে এত রক্তক্ষয়ী সংগ্রাম, এই রক্তক্ষয়ী সংগ্রাম আমরা জানি বহু মৃত্যুর বিনিময়, বহু বিপ্লবী সন্তানদের আত্মবলিদানের বিনিময় সম্ভব হয়েছে। তাই তারা ডাকবে কি? জীবন পানে সেই মৃত্যুকে বরণ করে নেবে দেশকে স্বাধীন করবার জন্য। এবং কিভাবে ডাকবে? সে কিভাবে ডাকবে কি? সেই হৈদরি হাক এবং দুন্দুভি ঢাক দিয়ে ডাকবে মৃত্যুকে জীবন পানে। হৈদরি অর্থাৎ উচ্চস্বরে, অর্থাৎ সেই প্রাণ দিয়ে, নিজস্ব প্রাণ দিয়ে যত শক্তি আছে তার
কে বরণ করে নেবে, মৃত্যুকে বরণ করে নেবে দেশকে স্বাধীন করে তোলার জন্য। এরপর আসছি 10 নম্বর প্রশ্ন। 10-এ কি বলা হয়েছে, কাটাবি কাল বসে কি, কাদের প্রতি কবির এই প্রশ্ন, কাদের প্রতি কবির প্রশ্ন, যে এই যে সময়, এই তরুণ বিপ্লবীদেরই বলছেন কবি, এবং অবশ্যই সেই ভারতবর্ষীদের কথাই বলা হচ্ছে যে এই সময় কি বসে থাকা যায়, এই সময় বসে থাকা যায় না। তাহলে এই তরুণ বিপ্লবীদের প্রতি, সমস্ত ভারতবর্ষের প্রতি কবির এই প্রশ্ন। কাল না কাটিয়ে কবি তাদের কি করতে বলেছেন, কাল না কাটিয়ে কবি তাদেরকে বলেছেন যে যুদ্ধের মন্ত্রে দীক্ষিত হতে। যে বলা হয়েছে কি, কাটাবি কাল বসে, নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। তাহলে সেই কারণে কি বলতে চেয়েছেন, যে এই সময়, এই অস্থির সময় হলো একমাত্র সময় যেখান থেকে আমাদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে, ঘর থেকে বেরিয়ে এসে আমাদের যুদ্ধের আহ্বান দিতে হবে, তবে গিয়ে এই সাম্রাজ্যবাদী শোষণ থেকে আমাদের মুক্তি সম্ভব। সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে এটাই হলো সময়। এরপরে আসছে 11 নম্বর প্রশ্ন। 11-এ কি বলা হয়েছে, ভীম কারার ওই ভিত্তি নারী। ভীম কারা কি, ভীম কারা হলো সেই ভয়ঙ্কর কারাগার, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, কারা কিভাবে ওই ভীম কারার ভিত্তি নাড়াবে, কারা নাড়াবে, সেই লোহার কপাট ভেঙে ফেলবে, লাথি মেরে তার তালা ভেঙে ফেলবে এই বিপ্লবী বীররা। যে এবং এখানে কি বলেছে, কিভাবে এই ভীমকারা, তাহলে তাদের যা কিছু শক্তি আছে সেই শক্তি দিয়ে তারা এই ইংরেজদের তৈরি ভয়ঙ্কর কারাগারের বিলোপ সাধন ঘটাবে। সেই কারণেই কিন্তু কবি বলা হয়েছে। আর ভীমকারা বলতে কিন্তু এখানে ভয়ঙ্কর আছে, এইখানে ভীমকারা, দেখো এখানে ডবল ইনভার্টেড কমা হবে না, সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। তাহলে ভীমকারা কি, সেই ভয়ঙ্কর কারাগার। আর কারা কিভাবে ওই ভীমকারার ভিত্তি নাড়াবে, এটাই বলা হবে। সেই তরুণ বিপ্লবীরা তাদের শক্তি দিয়ে এই ভয়ঙ্কর কারাগারের বিলোপ সাধন ঘটাবে। এরপরে আছি 12 নম্বর প্রশ্ন। 12-এ কি বলা হয়েছে, লাথিমার ভাঙড়ে তালা, কাদের প্রতি, কেন এই নির্দেশ, কাদের প্রতি নির্দেশ, সেই বন্দী বিপ্লবীদের প্রতি কবির এই নির্দেশ। কেন বলেছেন, কারণ ইংরেজদের কারাগার যদি এই যে সমস্ত বীরদের যে বন্দী করে রাখা হয়েছে, যার ফলে স্বাধীনতা সংগ্রামকে চাপা দেওয়ার জন্য, যাতে ভারতবাসী, যাতে জনগণের মধ্যে কোনো রকম বিক্ষোভ তৈরি না হয়, সেই কারণে আমাদেরকে সেই সমস্ত বিপ্লবী বীররা যারা সত্যদ্রষ্টা তাদেরকে আটকে রাখা হয়েছে। সেই কারণেই কিন্তু বলেছেন যে লাথিমার ভাঙড়ে তালা। তাহলে কাদের প্রতি, সেই বিপ্লবীদের প্রতি বলা হয়েছে। যে কেন এই নির্দেশ, কারণ তাদের দরকার রয়েছে এই আমাদের দেশের জন্য, তাদের আমাদের দেশের জন্য আমরা তাদেরকে চাই বা অত্যন্ত প্রয়োজন। সেই তারাই একমাত্র আমাদের দেশকে বাঁচাতে পারে। সেই কারণেই কিন্তু কবি এই কথা বলেছেন। এইটার সঙ্গে তোমাদের আরো একটা কথা বলে নেওয়া জরুরি, সেটা হলো সুভাষচন্দ্র বসু অর্থাৎ নেতাজি তার বন্ধু দিলীপ কুমার রায়কে একসময় বলছেন যে জেলে যখন ওয়ার্ডাররা লোহার দরজা বন্ধ করে দিত, তখন মনে যে কি যে আকুলি বিকুলি করতো কি বলবো, তখন বারবার মনে হতো কাজীর সেই গান, কারার ওই লৌহ কপাট। এই যে দেখো আমরা এখনো পর্যন্ত আমরা দেশাত্মবোধক গান হিসাবে এই কারার ওই লৌহ কপাট গানটা আমরা কতবার শুনেছি, কত জায়গায় শুনেছি, এখনো পর্যন্ত কিন্তু আমাদের প্রাণে শক্তি দেয় এই ধরনের একটি গান। তাহলে এইগুলো কিন্তু তোমরা মাঝে মধ্যে দেখো, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু মোটামুটি একই রকম। তাই তোমাদের বেসিক জিনিসটা অর্থাৎ ভিতরের জিনিসটা কি বলতে চাইছে সেই মানেটা কিন্তু বুঝতে হবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন লেখা একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে কেন এই নির্দেশ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করে তোলবার জন্য তার এই নির্দেশ। এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন। 13 কি বলা হয়েছে, যত সব বন্দিশালা কি, এই বন্দিশালা হলো সেই ইংরেজদের তৈরি কারাগার, তাকেই কিন্তু বলা হচ্ছে বন্দিশালা। সেখানে কবি কাদের কি করতে বলেছেন, কবি সেই বন্দি বিপ্লবীদের লাথি মেরে অবজ্ঞার সঙ্গে সেই কারাগারের তালা ভেঙে সেই বন্দিশালাতে আগুন জ্বালিয়ে সবকিছু লোপাট করে দিতে বলেছেন। তাহলে এই কথাগুলোই তোমাদের বলতে হবে যে সবকিছু লাথি মেরে সেই কারাগার ভেঙে বন্দিশালা লোপাট করে, আগুন জ্বালিয়ে সবকিছু লোপাট করে দিতে বলেছেন। এরপর আসছি 14 নম্বর প্রশ্ন। 14 কি বলেছে, গাজনের বাজনা বাজা কথাটির তাৎপর্য লেখো, অথবা গাজনের বাজনা বাজা কবি কেন
গাজনের বাজনা বাজাতে বলেছেন? আমরা জানি যে গাজন একটি লৌকিক উৎসব, এখানে চৈত্র মাসের শেষের দিকে এই উৎসব হয়ে থাকে। গাজনের বাজনার মধ্যেও আমরা কিছু লৌকিক কিছু বাদ্যযন্ত্র দেখতে পাই। সেই বাদ্যযন্ত্র কি? সেগুলো হলো বাঁশি, তারপরে ঢাক, এগুলো পেয়ে থাকি। এই গাজনের বাজনা বলতে আসলে সেই প্রলয়ের ইঙ্গিত দিয়েছেন কবি, যে তাকে স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য কবি তাকে ব্যবহার করেছেন। কারণ গাজন হলো শিবের উৎসব, আর শিব কি করে? সেই শিব হলো সেই ধ্বংসের প্রতীক, সেই প্রলয়ের প্রতীক, সত্যের প্রতীক। তাহলে এই কারণেই কিন্তু গাজনের বাজনা কথাটি কবি ব্যবহার করেছেন সেই প্রলয়কে চিহ্নিত করবার জন্যেই। বা যদি বলে কবি কেন গাজনের বাজনা বাজাতে বলেছেন, তাহলেও কিন্তু তোমাদের এটাই লিখতে হবে যে গাজন আসলে সেই চড়কের মেলাও হয়ে থাকে, তোমরা জানো সেই চড়কে উৎসব বা গাজনের উৎসব আসলে শিবের উৎসব। এই শিবের উৎসবে আমরা এমন প্রলয় নাচন দেখি, অর্থাৎ সে ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করে। এই কারণেই সেই গাজনের বাজনা বাজাতে বলেছেন। এটি একটি লৌকিক উৎসব, অবশ্যই গাজনের বাজনার মধ্যে দিয়ে সেই প্রলয়কে ইঙ্গিত দিয়েছেন কবি। সেই প্রলয়ের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্যই কবি এই ডাক দিয়েছেন। এরপরে আসছি 15 নম্বর প্রশ্ন। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে, এই অংশটি ব্যাখ্যা করো। তাহলে কবি তোমাদের এখানে লিখতে হবে কি, যে বিপ্লবীরা আসলে দেশের ভগবান, তারাই সত্যদ্রষ্টা, তাই হলেও তারাই ভগবান। তারা মৃত্যুহীন, কারণ তাদেরকে ফাঁসি দিয়ে বন্দি করে রেখে তাদেরকে ঠেকিয়ে রাখা যায় না, কারণ তাদের আদর্শ, তাদের জীবন ধারণা এক মানুষ থেকে আর এক মানুষে প্রবাহিত হয়। তাই ফাঁসি দিয়ে তাদের প্রাণ স্তব্ধ করে দেয়া যেতে পারে ঠিকই, কিন্তু সত্যের আদর্শ, মানবতা এবং স্বাধীনতা স্বপ্নের মৃত্যু ঘটতে পারে না। সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। এই কারণেই কিন্তু কবি এমন শব্দবন্ধের বা এমন পংক্তির অবতারণা করেছেন। এরপর চলে যাব 16 নম্বর প্রশ্ন। 16 কি বলা হয়েছে দেখো, মৃত্যুকে ডাক জীবন পানে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, কবি মৃত্যুকে আহ্বান জানিয়েছেন কেন? তাহলে কথাটির তাৎপর্য বলতে তোমাদের এটাই বলতে হবে যে বিপ্লবী বীরদের সেই মৃত্যুর ভয়ঙ্কর ডাককে উপেক্ষা করে তাকে জীবনে বরণ করে নিতে বলেছেন। আমরা জানি যে বহু মৃত্যুর বিনিময়, বহু বিপ্লবী সন্তানদের আত্মবলিদানের বিনিময় কিন্তু এই স্বাধীনতা এসেছিল। সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে বরণ করবার মাধ্যমেই আসলে স্বাধীনতা সম্ভব। সেই কারণেই কবি এমন কথা বলেছেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কোথা থেকে কি নেওয়া হয়েছে সেটা লিখতে হবে, তারপরে তোমাদের এই প্রসঙ্গের আলোচনা করতে হবে, এবং তার সঙ্গে যদি 2 কি 3টে করে কোটেশন দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। প্রথমত এই ধরনের প্রশ্নগুলোতে তোমরা একটা অন্তত এই কোটেশনটাই তুলে দিলে, সেই কোটেশন তুলে দিলেও তোমাদের জন্য ভালো হয়। এরপরে আসছি আমরা আমাদের এখানেই শেষ হলো আমাদের যে সংক্ষিপ্ত যে প্রশ্নাবলীগুলো, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্নাবলীগুলো, সেই ধরনের 1 নম্বর নয়, এখানে 3 নম্বরের যেগুলো হয়েছিল ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত প্রশ্নাবলী, অর্থাৎ 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলোর আলোচনা। এরপরে আমরা চলে যাচ্ছি বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্নাবলীতে। বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্নাবলীর মান তোমরা জানো যে 5 নম্বর। এগুলো কিন্তু একটু লং আনসার টাইপ, এগুলো তোমাদের একটু বড় করে লিখতে হবে, তবে খুব বেশি বড় নয় নিশ্চয়ই, 5 নম্বরের। তা দেখে নেবো আমাদের বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্নাবলীর প্রথম প্রশ্ন কি আছে, ভাঙার গান কবিতাটি কোন পটভূমিতে রচিত? বা কবিতাটি ভাঙার গান কবিতাটি কোন পটভূমিতে রচিত? তারপরে কি লেখা আছে যে কবিতাটি রচনার উদ্দেশ্য কি ছিল? তাহলে ভাঙার গান কবিতাটি রচিত হয়েছে কিন্তু যে পটভূমিতে, তা হলো সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন চলছে এবং সেই সন্ত্রাসবাদী আন্দোলন চলছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময়কার, অর্থাৎ সেই সময় যে অস্থির সময়, সেই অস্থির সময়ের প্রেক্ষাপটেই কিন্তু এই কবিতাটি রচিত হচ্ছে। এবং তোমরা জানো যে কবিতাটি রচনার উদ্দেশ্য হিসাবে যেটা বলা যেতে পারে সেটা হলো ভাঙার গান কাব্যগ্রন্থের যে প্রথম কবিতা, তা হলো ভাঙার গান নামেই কিন্তু আমরা পেয়েছি। তাহলে চিত্তরঞ্জন দাস সেই সময় বাংলার কথায় প্রকাশিত করছেন যে কারাদণ্ড হওয়ার আগে, মানে প্রকাশিত করছেন কার না, নজরুলের। কারাদণ্ড হওয়ার আগে এই গানটি
কিভাবে তিনি দেশবন্ধু ছায়া বাসন্তী দেবীর অনুরোধে নজরুল তার মেজবাড়িতে মুজাফফর আহমেদের উপস্থিতিতে বসে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই গানটি তিনি রচনা করে ফেলছেন। তবে এই গানটিতে সুর আরোপ করা হয়েছে কিন্তু পরবর্তীকালে যখন তিনি কারাগারে অবরুদ্ধ ছিলেন নজরুল, সেই সময় কিন্তু তিনি এই গানটিতে সুর আরোপ করেছিলেন। এবং এই কবিতাটি রচনার মূল উদ্দেশ্যও ছিল কিন্তু সেই সমস্ত বিপ্লবী বীরদের উজ্জীবিত করে তোলা। সেই কারণেই কিন্তু কবি এমন একটি গান রচনা করেছিলেন এবং পরবর্তীকালে গানটি সুর দিয়েছেন বা এই কবিতা তোমাদের কবিতা হিসাবে রয়েছে। তাই এই রচনার উদ্দেশ্য কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামের বাসনাকে এবং ভারতবাসীর মনেও তা জাগরিত করতে এবং বিপ্লবীদের, যে সমস্ত বীর যোদ্ধারা কারাগারে অবরুদ্ধ হয়ে অবস্থায় ছিল, সেই অবরুদ্ধ অবস্থায় তাদের নতুন প্রাণের জোয়ার আনতে, সেই কারণেই কিন্তু কবি এমন গান লিখেছিলেন। এবং অবশ্যই সেই সময়কার যে অস্থির সময় এবং সেই সময়কার ইতিহাসটাও কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে আসছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে কি বলা হয়েছে? ভাঙার গান কবিতায় কবির অকৃত্রিম স্বদেশপ্রীতির প্রকাশ কিভাবে ঘটেছে তা আলোচনা করো। অথবা ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে উদ্ধৃতিটিতে কবির যে শঙ্কাহীন দুর্দমনীয়, শঙ্কাহীন মানে ভয়হীন, দুর্দমনীয় মানে যা দমন করা যায় না, যা সত্য, যা সেই হিসাবেই প্রকাশ পাবে। স্বদেশ প্রেমের আরতি বলতে আমাদের যখন ভিতরকার প্রবল ইচ্ছা প্রকাশিত হয় তাই হলো গিয়ে আরতি, প্রকাশ পেয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। তাহলে আমরা প্রথমেই জানি কবি বলছেন ভেঙে ফেল কর্ডে লোপাট রক্ত জমাট শিকল পুজোর প্রাসান বেদি ওরে ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তাহলে এই সমস্ত যে লাইন, এই সমস্ত লাইনের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি তো সেই যে কারাগার, সেই ইংরেজদের তৈরি কারাগারকে, বন্ধ কারাগারকে ভেঙে ফেলতে বলেছেন, ভেঙে ফেলে বিপ্লবী বীরদের মুক্ত করতে বলেছে, যারা এতদিন ধরে যারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে, যারা যে কাজ করতে তারা এসেছিল, যারা সারা জীবন দিয়ে গেছে দেশের স্বাধীনতার জন্য, তারা আজকে অবরুদ্ধ অবস্থায় রয়েছে, তাদের মুক্তির জন্য কবি ডাক দিয়েছেন। মানে এটি কি স্বদেশপ্রীতি নয়? তাহলে দেখো, যদি বলা হয় ভাঙার গান কবিতায় কবির অকৃত্রিম স্বদেশপ্রীতির প্রকাশ কিভাবে? অকৃত্রিম মানে যা কৃত্রিম নয়, যা একেবারেই স্পষ্ট, যা স্বাভাবিক, অর্থাৎ যার মধ্যে কোনো কৃত্রিমতার মোড়ক নেই। এই গানটার মধ্যে দিয়ে সত্যি তো আমাদের রক্তের মধ্যে দিয়েও আমরা যেন এক তেজ ফিরে পাই। তাহলে তাই বলা হয়েছে যে অকৃত্রিম স্বদেশপ্রীতি, অর্থাৎ স্বদেশের প্রতি ভালোবাসা না থাকলে এমন কবিতাও আসে না, এমন গান লেখা যায় না। সেই কারণেই কিন্তু এই স্বদেশপ্রীতি প্রত্যেকটা শব্দবন্ধর মধ্যে দিয়ে হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, অর্থাৎ সত্যকে কখনো কারারুদ্ধ করা যায় না, তাকে দমন করা যায় না, তাকে নিষ্পেষণ করা যায় না। এই স্বদেশপ্রীতির পরিচয় কিন্তু কবি এই গানের মাধ্যমে বা এই কবিতার মাধ্যমে ব্যক্ত হয়েছে। এই কবিতাটির মধ্যে অবশ্যই লিখবে প্রকাশ কিভাবে ঘটেছে। বা ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, অর্থাৎ মৃত্যুকেও আমরা আমাদের জীবনে বরণ করে নিতে পারি, কারণ আমরা আসলে দেশ মানে তো সেই ভারতবর্ষের মানুষগুলো, তাহলে তাদের যে নিষ্পেষণ, তাদের যে নিপীড়ন, প্রতিদিনের যে নিপীড়ন, তাতে কিন্তু কবি দুঃখিত এবং সেই কারণে সেই দুঃখিত এবং সেই জ্বালা বা যন্ত্রণা এতটাই তীব্র যে সেখানে মৃত্যুকে জীবন পানে বরণ করে নিতে কবির একটুও সে কুণ্ঠাবোধ নেই। সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তাহলে উদ্ধৃতিতে কবির যে শঙ্কাহীন, অর্থাৎ কোনো রকম ভয় নেই, অর্থাৎ সে জীবন পর্যন্ত ত্যাগ করে দিতে পারে, এই দুর্দমনী অর্থাৎ যা দমন করা যায় না, অর্থাৎ সেই স্বাধীনতার বাসনা বা সেই সত্যকে দমন করা যায় না, সেই স্বদেশ প্রেমের আরতি, এর মাধ্যমে কি সেই দেশপ্রেম বা নিজস্ব দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত হয়ে উঠেছে। সেই কারণেই কবি এই কথাগুলি বলেছেন। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে কি লেখা আছে? ভাঙার গান কবিতায় সমকালীন পরাধীন ভারতবর্ষের পটভূমিকায় কবি নজরুলের যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তাহলে কি বলা হয়েছে? সমকালীন পরাধীন ভারতবর্ষের পটভূমিকায়। আর একটা কি বলেছে? অথবা দিয়ে দেখো, ভাঙার গান কবিতায় কবির বিদ্রোহী মনোভাবের পরিচয় দাও। আমরা তো কবিকে বিদ্রোহী কবি হিসাবেও চিনেছি এবং
তার বহু গানে কবিতায় আমরা সেই বিদ্রোহী মনোভাবেরও পরিচয় পাওয়া গেছে। তাহলে বলা হয়েছে কি কবিতায় সমকালীন পরাধীন ভারতবর্ষের, কারণ সেই সময় আমরা জানি ভারতবর্ষ ছিল পরাধীন, ইংরেজ শাসনকাল ছিল সেই সময়। যে কবি নজরুলের যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা লেখো, বা কবির বিদ্রোহী মনোভাবের যে পরিচয় পাওয়া গেছে তা কবিতা অবলম্বনে লেখো। তাহলে এটা একই ধরনের প্রশ্নের উত্তর হবে তোমরা। আসলে বাংলা সাহিত্যে তিনি তো আবির্ভূত হয়েছেন একজন ধূমকেতুর মতন। এই নজরুল তার বিদ্রোহী কবিতায় এছাড়াও জানাচ্ছেন যে এক জায়গায় জানাচ্ছেন বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি জানাচ্ছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। তাহলে দেখো এই সমস্ত লাইনগুলো, এই সমস্ত লাইনের মাধ্যমে কিন্তু তার বিদ্রোহী সত্তা বা মনোভাবেরই প্রকাশ ঘটে। ঠিক তেমনি এই যে কারারই লৌহ কপাটের এই যে প্রত্যেকটা লাইন আমরা পেয়েছি, সেই প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়েও কিন্তু সেই তার বিদ্রোহাত্মক মনোভাব, সেই বিপ্লবী মনোভাবের কিন্তু পরিচয় আমরা পেয়ে থাকি। তাহলে বিদ্রোহী মনোভাব হিসাবে কিন্তু তোমরা এগুলোই আলোচনা করবে। আর পরাধীন ভারতবর্ষের পটভূমিকায় বলতে সেই সময়কার অস্থির অবস্থাটার কথা সেটা লিখতে হবে। সেই বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলনে সেই সময়টাও কিন্তু লিখতে হবে, একটু গুছিয়ে উত্তর লিখতে হবে। এরপর আসছি 4 নম্বর প্রশ্ন। 4-এ কি বলা হয়েছে, ভাঙার গান কবিতায় কবি কটি প্রশ্ন রেখেছেন? প্রশ্নগুলির আলোকে কবির সংগ্রামী বিদ্রোহী চেতনার পরিচয় বা স্বরূপ ব্যাখ্যা করো। তাহলে সংগ্রামী বিদ্রোহী চেতনা, দেখো সংগ্রামী বিদ্রোহী চেতনা তো আমরা আগেও আলোচনা করলাম, এবং এখানে বলেছে কি কবি কটি প্রশ্ন রেখেছে। তাহলে কবিতাটি যদি আমরা পড়ি তাহলে কিছু প্রশ্ন আমরা কবিতার মধ্যে থেকে খুঁজে পাই। যেমন কবি বলেছেন, এক জায়গায় বলেছেন কবি, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। অর্থাৎ এই যে ইংরেজদের শাসনে আমরা আসলে কেউই রাজা, আমরা আসলে এই যে কে মালিক কে সে রাজা, আমরা তো সবাই রাজা। আমরা রবীন্দ্রনাথকে বলতে শুনেছি যে আমরা সবাই রাজা, কিন্তু আমাদের যে শ্রেণী বৈষম্য, সেই শ্রেণী বৈষম্যের মাধ্যমে আমাদেরকে উঁচু এবং নিচু করে রাখা হয়। তাই বলা হয়েছে যে কে মালিক কে সে রাজা, এই প্রশ্নকে কিন্তু কবি তুলে ধরেছেন। আবার তিনি তুলে ধরেছেন কি, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। অর্থাৎ মুক্ত স্বাধীন সত্যকে কিন্তু কখনোই দমন করা যায় না, কারণ সেই সত্য শিব সুন্দর তার নিজস্ব রূপ নিয়ে প্রতিভাত হবে। এই সত্য কি, যে ভারতবাসীর যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তাই হলো গিয়ে সত্য। এই শোষণ নিষ্পেষণ নিয়ে কেউ থাকতে পারে না, সেই সত্য নিজস্ব রূপে সে উঠে আসবে, সে ফুটে উঠবে, সেটার কথাও কিন্তু কবি বলেছেন। আবার আর এক জায়গায় আমরা পেয়েছি কি, হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ভাসি। এখানে ভগবান কারা? যারা আমাদের সেই সত্য দ্রষ্টা, সেই বীর বিপ্লবীরা, যারা আমাদের কাছে সত্যকে আমাদের চোখের সামনে নিয়ে এসেছিল, সেই সমস্ত বীররা। বা যখন কবি বলছেন, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে নাচে ওই কালবশিখী কাটাবি কালবশিখী। অর্থাৎ এই অস্থির সময় নষ্ট করা যায় না, আমাদেরকে আমাদের সেই রণমূর্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই প্রলয়ের আহ্বান জানাতে হবে, সেই যুদ্ধ ঘোষণা করতে হবে, তবে গিয়েই আমরা আমাদের প্রাপ্যকে, আমাদের স্বাধীনতাকে খুঁজে পেতে পারি। এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু কবিতার মাধ্যমে করেছেন। এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন। 5-এ কি বলা হয়েছে দেখো, মার হাক হইদরি হাক কাঁধে নে দুন্দুবি ঢাক। হইদরি হাক কি? হইদরি হাক আমরা জানি যে হায়দারের যে যুদ্ধক্ষেত্রে যে ডাক, উচ্চস্বরে ডাক, সেটাই কিন্তু হইদরি হাক। তাহলে কাঁধে দুন্দুবি ঢাক নেয়ার তাৎপর্য কি? তাহলে এতটুকুই রয়েছে। তাহলে হইদরি হাক নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আর কাঁধে দুন্দুবি ঢাক নেয়ার তাৎপর্য কি? আসলে আমরা পাগলা ভোলার প্রসঙ্গ পেয়েছি। এখানে ভোলা কে? শিব। এবং সেই পাগলা ভোলা আসলে সেই তরুণ বিপ্লবীরা সেই পাগলা ভোলার মতন সেই প্রবল শক্তি ধরে তারা একমাত্রই প্রলয় দোলা দিতে পারে, অর্থাৎ ইংরেজদের কারাগারকে তারা নাড়িয়ে দিতে পারে। এই গারদগুলোকে জোরসে ধরে হ্যাচকা টান দিয়ে তারা সবকিছু লোপাট করে দিতে পারে। তাই কবি বলেছেন, লাথিমার ভাঙরে তালা। আসলে কবি তার রক্ত লেখার মধ্যে দিয়ে আসলে প্রতিবাদ করতে চান। যে রক্ত লেখা আমরা দেখেছি, সেই যে রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে, আর তার প্রতিবাদ করতে চান। তাই কবি জানাচ্ছেন রক্ত, আবার এক জায়গায় তিনি জানাচ্ছেন যে রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। আসলে এই রক্ত লেখার মাধ্যমে কবি
কবি তার নিজস্ব সত্তাকে ব্যক্ত করে তোলেন। তাই কবি বলেছেন যে কাঁধে নে দুন্দুবি ঢাক, এই দুন্দুবি ঢাক আসলে সেই প্রলয় নৃত্য গড়ে তোলবার জন্যেই, সেই কারণেই কিন্তু এই কথাটি ব্যবহার করেছেন যে মার হাক হইদরি হাক কাঁধে নে দুন্দুবি ঢাক। এই যে যুদ্ধের আয়োজন, এই প্রলয় ঘোষণার মাধ্যমেই কিন্তু আমরা একমাত্র স্বাধীনতার পেতে পারি বা সেই দিকে অগ্রসর হতে পারি। আচ্ছা, এরপরে আসছি আমাদের, তাহলে এটা এই প্রশ্নটার আলোচনা শেষ হলো। এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন। 6-এ কি বলা হয়েছে দেখো, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মৃত্যুকে জীবন পানে ডাক দিতে হবে কেন? মৃত্যুকে জীবন পানে কিসের কেন ডাক দিতে হবে? কারণ মৃত্যুর বিনিময়ে একমাত্র আমাদের দেশের স্বাধীনতা সম্ভব। কারণ সেই সময়ের যে পরাধীন ভারতবর্ষের যে চিত্র, সেই পরাধীন ভারতবর্ষ কিন্তু বহু শোষণ নিপীড়নের মধ্যে দিয়ে, বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আমরা স্বাধীন হয়ে উঠেছি, আমরা সবাই জানি। সেই কারণেই কিন্তু কবি বন্দী বিপ্লবীদের বলেছেন যে মৃত্যুকে ডাক জীবন পানে, অর্থাৎ মৃত্যুকে তোমরা যেন ভয় না পাও, সেই ভয়ের সামনে, মৃত্যুর মতন ভয়ের সামনেও তোমরা রুখে দাঁড়াও। কেমন করে সেই ডাক দেয়া সম্ভব? কেমন করে সেই ডাক দেয়া সম্ভব? না, একমাত্র নিজস্ব ভিতরকার শক্তি জাগরণের মাধ্যমেই নেই, এবং সেই হ্যাচকা টান মেরে লোহার দরজা বা লাথি মেরে লোহার তালা ভেঙে ফেলার মাধ্যমেই কিন্তু এই মৃত্যুকে বা অর্থাৎ ইংরেজদের কারাগারের এই শোষণকে ভেঙে ফেলে একমাত্র আমরা এগিয়ে যেতে পারি, অগ্রসর হতে পারি আমাদের দেশের স্বাধীনতার দিকে। সেই কারণেই কিন্তু কবি বলেছেন যে ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তাহলে কেমন করে সেই ডাক দেওয়া সম্ভব? তাহলে সেটা তোমাদের ওইভাবেই বলতে হবে যে হইদরি হাক দিয়ে বা সেই প্রলয় নৃত্য করে, অর্থাৎ সেই যুদ্ধের আড়ম্বর নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের স্বাধীনতাকে পাওয়ার জন্য। কি লেখা আছে দেখো, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন? এর মধ্যে কবির কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন এই কারণেই, কারণ সেই বিপ্লবী বীরদের বন্দি দশা ঘোচানোর জন্য, কারণ তাদের অসম্পূর্ণ কাজ রয়ে গেছে আমাদের দেশের মাটিতে। সেই কারণেই কিন্তু বন্দিশালায় আগুন জ্বালাতে বলছেন, কারণ তারা যে স্বাধীনতার জন্য দেশকে যে জাগরণ দেশকে যে ডাক দিয়েছিল, সেই ডাককে সম্পূর্ণ করবার জন্য, অর্থাৎ সেই স্বাধীনতার ইচ্ছাকে সম্পূর্ণ করবার জন্য কিন্তু তাদের এই বন্দি দশা ঘোচাতে হবে। সেই কারণেই কবি বলেছেন যে বন্দিশালায় আগুন জ্বালাতে, অর্থাৎ ইংরেজদের কারাগারের মধ্যে থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার তাগিদকে অনুভব করবার জন্যই কবি এমন লাইন অবতারণা করেছেন। আচ্ছা, এর মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? তাহলে এর মধ্যে দিয়ে কবির বিদ্রোহী মনোভাবের অবশ্যই প্রকাশ পেয়েছে, এবং বিদ্রোহী মনোভাবের প্রকাশ পেয়েছে তা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে এখানেও তোমাদের বলতে হবে সেই কথাগুলোই। তাহলে নজরুলের যে নিজস্ব বিপ্লবী ভাবনার, সেই নিজস্ব বিপ্লবী ভাবনার প্রকাশ কি ঘটেছে এই কবিতাটা, এর মধ্যে দিয়ে, যত সব বন্দিশালার মধ্যে দিয়ে। কারণ তিনি মনে করেন যে স্বাধীনতার স্বপ্নকে পূরণ করবার জন্য আসলে প্রত্যাঘাতই একমাত্র পথ। অর্থাৎ সেই সময় তোমরা জানো যে নরম পন্থা এবং চরম পন্থা, এই দুটো চিন্তা ভাবনার প্রকাশ ঘটেছিল। কবি কিন্তু এখানে সেই প্রত্যাঘাতকেই নিয়েছেন, অর্থাৎ সেই চরম পন্থার পথকেই কিন্তু কবি বেছে নিয়েছেন। তাহলে এগুলোই তোমাদের আলোচনা করতে হবে। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন। 8-এ কি বলা হয়েছে দেখো, ভাঙার গান কবিতাটির পটভূমি উল্লেখ করে মর্মার্থ লেখো। তাহলে মর্মার্থ মানে কি? ভিতরকার অর্থ বা অন্তর্নিহিত অর্থ, মর্মার্থ এগুলো একই ধরনের। তাহলে প্রথমে বলতে হবে কি পটভূমি। তাহলে পটভূমিতে আমরা কি পাবো? প্রথমে বলতে হবে কি 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের পটভূমিতে তিনি এই কবিতাটি রচনা করছেন, এবং তার বন্ধু চিত্তরঞ্জন দাস সেই সময় জেলে ছিল, এবং বহু বিপ্লবীরাও সেই সময় জেলে ছিল। এই ধরনের একটি অবস্থায়, এই ধরনের একটা অস্থির অবস্থায় যখন ইংরেজদের শাসন জারি আছে, সেই সময় কিন্তু কবি এই কবিতাটি লিখেছেন। তারপরে তার মর্মার্থ কি লিখবে? তার মর্মার্থ ভিতরে এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি যে ভিতরকার যে অর্থ, অর্থাৎ সেই বিপ্লবী বীরদের উজ্জীবিত করবার জন্য, তাদেরকে জাগরিত করবার জন্যই কিন্তু কবি এতগুলো লাইন লিখেছেন। এই কবিতাটার প্রত্যেকটা ছত্রে ছত্রে যে ভেঙে ফেলার কথা, মুক্ত স্বাধীন সত্যকে যে বন্দি করে রাখা যায় না,
তাদেরকে আগুন জ্বালিয়ে দিতে বলেছে বন্দিশালায়, এই সমস্ত কথাগুলোই তোমাদের লিখতে হবে। এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন। 9-এ কি বলা হয়েছে দেখো, ভাঙার গান শীর্ষক গানটির বা যদি বলা হয় কবিতাটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। তাহলে নামকরণকে আমরা জানি যে নামকরণ একটি বিশেষ ব্যঞ্জনা দেয় যে কোনো কিছুতে, যেটা যা গল্প হোক, কবিতা হোক, উপন্যাস হোক, নামকরণ একটা বিশেষ ব্যাপার। এখানেও কিন্তু ভাঙার গান বা ভাঙার গান যে লেখা হয়েছে যে কবিতাটিতেও, সেটি নামকরণ সম্পূর্ণ সার্থক, কারণ কবি ভেঙে ফেলতে চেয়েছেন, এই সাম্রাজ্যবাদী ইংরেজ শাসনের অবসান ঘটাতে চেয়েছেন। সেই কারণেই কিন্তু কবি বলেছেন ভাঙার গান, এই কারণেই কবি লিখেছেন নাম হিসাবে তিনি বেছে নিয়েছেন ভাঙার গান, অর্থাৎ এই ভেঙে ফেলার জন্যই, ইংরেজ শাসনের কে বিলুপ্ত করবার জন্যই কিন্তু কবি এই দেশাত্মবোধক গানটি বা কবিতাটি রচনা করেছিলেন। সেই কারণেই এখানে নামকরণ সার্থক হয়ে উঠেছে। তার সঙ্গে তোমরা কি দেবে না, তার সঙ্গে এই কারারই লৌহ কপাটের যে সমস্ত লাইনগুলো খুব পরিচিত লাইন, যেগুলো তোমরা বারবার আলোচনা করলাম, সেগুলো কয়েকটা কোটেশন তুলে দিয়ে দিতে পারো, তাহলে লেখাটা খুব সুন্দর হবে। এরপরে আসছি 10 নম্বর প্রশ্ন। 10-এ কি বলা হয়েছে দেখো, ভাঙার গান পাঠ্যাংশে কবি যুগ চেতনা ও স্বদেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। যুগ চেতনা মানে সেই সময়কার প্রত্যেকটা কবিতা হোক, গান হোক, যে কোনো সাহিত্য সৃষ্টি হোক, গল্প হোক, তার মধ্যে সেই সময়ের ছবি কিন্তু থাকে। সেই সময়কে কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। একজন সাহিত্য স্রষ্টাও কিন্তু সেই সময়কে অস্বীকার করে না। যে যত সময় সচেতন, তার সাহিত্য সৃষ্টিও কিন্তু তত সুন্দর। তাহলে বলা হচ্ছে কি এখানে পাঠ্যাংশের কবিতায় কবি যুগ চেতনা ও স্বদেশ ভাবনা, স্বদেশ ভাবনাকে অর্থাৎ নিজস্ব সেই সময়কার দেশের অবস্থা, সেই স্বদেশ ভাবনার তার কবিতাটার মধ্যে দিয়ে আমরা প্রকাশ পেয়েছি। তাহলে এখানে বলতে হবে যে তোমাদের 1922 খ্রিস্টাব্দের সেই অসহযোগ আন্দোলনের সময়কার তৎকালীন সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, এবং অবশ্যই বলা যেতে পারে 20 শতকের তৃতীয় দশকের রাজনৈতিক পরিস্থিতি সেই সময় ফুটে উঠেছে তার এই কবিতার মাধ্যমে। তাহলে এইভাবেই যুগচেতনা বা স্বদেশ ভাবনা তার কবিতার মাধ্যমে উঠে এসেছে, এবং বন্দি বিপ্লবীদের যে প্রাণের অবস্থা, এবং সেই সময়কার বন্দি বিপ্লবীরা যখন হাঁপিয়ে যেত, তখন নজরুলের এই গান তাদের মধ্যে প্রাণ সঞ্চার করত। তারা আবার বিদ্রোহের জন্য তারা জাগরিত হতো, মানে প্রাণে নতুন বল ফিরে পেত। সেই কারণেই এইগুলো লিখতে হবে। আর যুগচেতনা ও স্বদেশ ভাবনা হিসাবে তোমাদের এগুলোই কিন্তু গুছিয়ে লিখতে হবে। এরপরে আছি 11 নম্বর প্রশ্ন। 11-এ কি বলেছে, ভাঙার গান পাঠ্যাংশে কবির বিদ্রোহী মনোভাবের কি পরিচয় পাও। তাহলে বিদ্রোহী মনোভাবের আমরা এটাই পরিচয় পাই যে কবি কি করেছে, প্রত্যাঘাত করতে চেয়েছে। সেই প্রত্যাঘাত করতে চেয়েছে, সজোরে প্রত্যাঘাত করতে চেয়েছে, ইংরেজ সাম্রাজ্যের অবসান ঘটাতে চেয়েছেন। সেই কারণেই কিন্তু তিনি কবিতাটি লিখেছেন, এবং অবশ্যই সেই বিপ্লবী বীর যোদ্ধাদের উজ্জীবিত করে তুলতে চেয়েছেন সেই বিপ্লবের মন্ত্রে। কবি বলেছেন যে কোনো রকম ভয় ছাড়া, কোন শঙ্কাহীন ভাবে সেই মৃত্যুকে জীবনে বরণ করে নিতে, কারণ মৃত্যুকে বরণ করার মাধ্যমে আসলে আমাদের স্বপ্ন পূরণ সম্ভব, আমাদের সত্যকে আমরা দেখতে পাবো, অর্থাৎ সেই স্বাধীনতার ইচ্ছাকেও আমরা আমাদের দেশ যে স্বাধীন হবে, সেই স্বাধীনতাকে আমরা পাবো একমাত্র সেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে। তাহলে কবির বিদ্রোহী মনোভাব এখানে আমরা পেলাম। যে বিদ্রোহী মনোভাবে আর কি আছে, যে কে মালিক কে সে রাজা, অর্থাৎ কেউই আমাদেরকে অবদমন করে রাখতে পারে না, কেউ আমাদের ওপরের মালিক নয়, কেউ আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না, সেই কথাগুলোই কিন্তু বলতে হবে। অর্থাৎ এই যে শোষণ, এই নিপীড়ন, এই যে লোহার দরজা দিয়ে বিপ্লবীদের আটকে রাখা এই নিপীড়নকে প্রত্যাঘাত করে ভেঙে ফেলতে হবে। তার জন্য সজোরে আহ্বান দিতে হবে, হৈদরি হাঁক দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে সেই প্রলয় ঘোষণা করতে হবে। এই প্রলয়ের মাধ্যমেই একমাত্র আমাদের স্বাধীনতার দরজা খুলে যেতে পারে। তাহলে এই বিদ্রোহী মনোভাবের পরিচয় আমরা পাই তার কবিতার মাধ্যমে। এরপরে আসছি 12 নম্বর প্রশ্ন। 12-তে কি বলা হয়েছে, ভাঙার গান পাঠ্যাংশে কবি হিন্দু মুসলমান পুরাণ প্রসঙ্গ কিভাবে এনেছেন। বা দেখো, হিন্দু মুসলমান পুরাণ প্রসঙ্গ, আবার দেখো লিখেছে কবির অসাম্প্রদায়িক মানবিক দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা যখন অসাম্প্রদায়িক মানবিক দৃষ্টিভঙ্গি, দেখো আমরা হিন্দু মুসলমানের যে ভেদ, সেই ভেদের বিরুদ্ধে কবি আজীবন লড়ে এসেছেন। আমরা দেখেছি, আমরা অনেক জায়গায় আমরা এই সবচেয়ে পরিচিত একটি কবিতা, এই একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাহলে
নজরুল কিন্তু বরাবর এই বিভেদের বিরুদ্ধে লড়ে এসেছেন। এই কবিতার মধ্যেও কিন্তু আমরা পাই সেই অসাম্প্রদায়িক মনোভাব বেবের পরিচয়। আসলে কবি এখানে হিন্দু পুরাণের প্রসঙ্গে এনেছেন। হিন্দু পুরাণের প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা মহাদেব বা রুদ্র খ্যাপার প্রসঙ্গকে পাই। তেমনি আবার তরুণ বিপ্লবীদের তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন? শিবের সঙ্গে। তারা ধ্বংসের জন্য শিঙা বাজিয়েছে, তাই বলা হয়েছে প্রলয় বিষাণ। অর্থাৎ ইংরেজদের শৃঙ্খল থেকে এই স্বদেশকে মুক্ত করার কথা বলেছেন। আবার দেখো ইসলামের পুরাণ অনুযায়ী আমরা হৈদরি হাক পেয়ে থাকি, অর্থাৎ মুহাম্মদের যে জামাতা যে চতুর্থ খালিফা, তার যে হাক সেটাকে বলা হয়েছিল হৈদরি হাক, সেই উচ্চস্বরে ডাক দেওয়ার কথা বলা হয়ে থাকে। তাহলে এই দুটো প্রসঙ্গ আমরা পেয়ে থাকি। এর মধ্যে দিয়ে কবি কিসের প্রসঙ্গে আসছেন? এই মধ্যে দিয়ে কিন্তু আমরা অসাম্প্রদায়িক উদার মানবতাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকি তার এই কবিতার মাধ্যমে। আমরা বলতে পারি যে নজরুল কখনো ভাগ হয়নি, সবাই ভাগ হয়ে গেছে, কিন্তু নজরুল আসলে কখনো ভাগ হয়নি। তাই এখানে তার অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় বা হিন্দু মুসলমান পুরাণ প্রসঙ্গ আমরা আলোচনা করলাম। এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন। 13 কি বলেছে? ওরে ও তরুণ ঈশান এবং ওরে ও পাগলা ভোলা পৃথক দুটি পংক্তিতে, আচ্ছা পংক্তি বানানটা না তোমরা এরকম লিখবে, এটা হলন্ত। ওরে ও তরুণ ঈশান এবং ওরে ও পাগলা ভোলা পৃথক দুটি পংক্তিতে কবি শিবের প্রসঙ্গ এনেছেন কেন? আমরা দেখো তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ আমরা জেনেছি কি? শিব। আবার দেখো পাগলা ভোলা, এখানে পাগলা ভোলা মানেও আমরা জানি যে শিব। দুটি প্রসঙ্গে শিবের প্রসঙ্গ এনেছে। আসলে একটা জায়গায় দেখছি আমরা তৃতীয় পংক্তিতে দেখছি তিনি ঈশান শব্দটার ব্যবহার করেছেন, আবার নবম পংক্তিতে গিয়ে তিনি দেখছি যে আমরা ভোলা শব্দটির ব্যবহার দেখতে পাচ্ছি। আসলে এই স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের কবি সেই রুদ্র ঈশান অর্থাৎ বা তরুণ ঈশান হিসাবে তুলে ধরেছেন। আসলে এই অশুভের বিনাশ এবং শুভের জয়, এই অন্যায় অত্যাচারের অবসান প্রসঙ্গেই কিন্তু এই দুটো শব্দবন্ধের কবি অবতারণা করেছেন। 14 নম্বর প্রশ্নে কি আছে? ভাঙার গান এ কবির প্রতিবাদী ও স্বাধীন মনের পরিচয় কিভাবে প্রকাশিত হয়? তাহলে প্রতিবাদী ও স্বাধীন মনের পরিচয় কিভাবে প্রকাশিত হয়েছে লেখো, বা দিয়ে লেখা আছে ভাঙার গান কবিতাটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে তীব্রতা প্রকাশ পেয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে তীব্রতা প্রকাশ পেয়েছে তা কবির মানসিকতার প্রেক্ষিতে আলোচনা করো। তাহলে এই দুটো, তাহলে এখানে আমরা তার যে বিদ্রোহী সত্তার প্রকাশ আমরা অনেক জায়গায় পেয়েছি। কবি যখন বলছেন যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপার, বা যখন বলছে ভগবান পড়বে হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে হাসি। তাহলে এইগুলোর মধ্যে দিয়ে আমরা তার প্রতিবাদী বা স্বাধীন সত্তার প্রকাশ পেয়েছি, যে এই কারাগারকে এই সাম্রাজ্যবাদী শোষণের এক সময় অবসান ঘটতেই হবে, সত্যকে অবশ্যই উঠে আসতে হবে বাস্তবের ভূমিতে। তাহলে এই প্রতিবাদী বা স্বাধীন মনের আমরা পরিচয় পেয়ে থাকি। বা যদি বলা হয়ে থাকে কবিতাটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে তীব্রতা, ব্রিটিশ বিরোধী আন্দোলন কারণ সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের যে কারারুদ্ধ করে রাখা হয়েছিল যাতে তাদের স্বর আমাদের কাছে না এসে পৌঁছায়, অর্থাৎ ভারতবর্ষের কাছে না এসে পৌঁছায়, সেই জন্য তাদেরকে যে আটক করে রাখা হয়েছিল। তাহলে এবং তাদের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রামের ডাক কবি তুলে ধরেছেন, যে মৃত্যুকে ডাক জীবন পানে, অর্থাৎ সেই শঙ্কাহীন ভয়হীন অর্থাৎ মৃত্যুকে বরণ করে নেওয়া যায়, সেই শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করা যায়, সেই শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে শক্ত হয়ে সেই কারাগার অর্থাৎ সেই ইংরেজদের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে। এই বিপ্লবী মনোভাবেরই কিন্তু এবং আঘাতের পরিবর্তে প্রত্যাঘাতই হলো একমাত্র পথ, সেই কথাও কিন্তু সেই চরম ভাবনা কিন্তু এই কবিতার মাধ্যমে ব্যক্ত হয়ে উঠেছে। এগুলোই কিন্তু তোমাদের লিখতে হবে। এরপর আছি 15 নম্বর প্রশ্ন। 15 কি বলা হয়েছে দেখো, ভাঙার গানের গঠন শৈলী বা আঙ্গিক শিল্প সম্পর্কে আলোচনা করো। একটা হলো গঠন শৈলী বা আঙ্গিক শিল্প, আর একটা বলা হয়েছে কি ভাঙার গান কবিতায় কবির রচনা শৈলী কতটা আক্রমণাত্মক হয়েছে বিচার করো। একটা হলো আক্রমণাত্মক, কারণ এটা যেহেতু একটা বিদ্রোহের কবিতা,
দেশপ্রেমমূলক কবিতা, যার মাধ্যমে তার বিদ্রোহী মনোভাব প্রকাশ পেয়েছে। তাহলে এই কবিতার যে গঠন শৈলী, অর্থাৎ প্রত্যেকটা কবিতার তো একটা স্ট্রাকচার থাকে, সেটাকেই বলা হয়ে থাকে কিন্তু গঠন শৈলী। এই কবিতার মাধ্যমেও আমরা যেমন তৎসম শব্দের যেমন ব্যবহার দেখেছি, ধরো আমরা লৌহ কপাট শব্দটার ব্যবহার দেখেছি, তার সঙ্গে দেখেছি যে হ্যাচ কাটানো, এই যে জোরসে ধরে হ্যাচ কাটানা, এই যে সমস্ত শব্দগুলো পেয়েছি। তার পাশাপাশি এগুলো চলিত শব্দগুচ্ছও পেয়েছি কতগুলো, তাহলে তৎসম শব্দ পেলাম, চলিত শব্দ পেলাম, এবং তারপরে যে তরুণ ঈশান, প্রলয় বিষান বা গাজনের বাজনা, পাগলা ভোলা, এই সমস্ত পৌরাণিক অনুষঙ্গগুলো অর্থাৎ পুরাণ প্রসঙ্গও এসেছে। তাহলে এই যে আঙ্গিক শিল্প অর্থাৎ কবিতার মধ্যে মাধ্যমে আমরা এই সমস্ত শব্দগুলোকে পাচ্ছি। আবার গানটা যদি তোমরা পড়ো, যে গানটা যদি পড়ো বা কবিতাটা যদি করো, গানটাও যদি দেখো তুমি, তা কবিতাটাও যদি পড়ো, তাহলেও কিন্তু গানার ওই লৌহ কপাট ভেঙে ফেল করডে লোপাট রক্ত জমাট, এই যে দেখো তাড়াতাড়ি করে বলছি, এই তাড়াতাড়ি করে এই যে এটা যেমন গানের যেমন একটা ছন্দ থাকে, এটার প্রত্যেকটা কবিতারও তাই থাকে। তো এগুলো দ্রুত লয়ে অর্থাৎ খুব তাড়াতাড়ি বলা হচ্ছে, সেটার প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তেমনই কিছু অন্তমিল শব্দ মানে যেমন এখানে যেমন আমরা দেখি যে বেদি ভেদি, এই দুটো শব্দ পাচ্ছি, দেখো শেষের দিকে মিল, এগুলোকে বলা হচ্ছে অন্তমিল। তারপর আমরা পাচ্ছি ঈশান বিষান, এগুলোর একটা অন্তমিল পাচ্ছি। রবীন্দ্রনাথের বহু কবিতায় আমরা এরকম অন্তমিল পেয়ে যাই। এছাড়াও অন্যান্য অনেক কবিদের লেখায় পেয়েছি অন্তমিল। এখানেও নজরুলের কিন্তু এই কবিতাটার মাধ্যমেও কিন্তু আমরা এই অন্তমিলকে খুঁজে পাই। তাহলে আঙ্গিক শিল্প বা গঠন শৈলী হিসাবে তোমাদের এগুলো বলতে হবে কবিতার প্রসঙ্গে। এবং তারপরে এই যে আক্রমণাত্মক বিষয়, যে দ্রুত লয়ে, এই যে আক্রমণাত্মক রচনা শৈলী কতটা আক্রমণাত্মক, এই যে দ্রুত লয়ে নিজের চিন্তা ভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করা, যে সমস্ত শব্দবন্ধের ব্যবহার, সেই শব্দবন্ধ ব্যবহার আসলে এক আক্রমণাত্মক মনোভাবই কিন্তু ব্যক্ত করে তুলেছে। এরপরে আসছি 16 নম্বরে। 16 নম্বরে কি বলা হয়েছে দেখো, আগুন জ্বালা ফেল উপারি। কবির এরূপ আপাত ধ্বংসাত্মক উচ্চারণের মধ্যে দিয়ে সমাজ পরিস্থিতির কোন পরিচয় পাওয়া যায় তা কবিতা অবলম্বনে লেখো। তাহলে সমাজ পরিস্থিতির তো সেই অস্থির সমাজ পরিস্থিতির পরিচয় আমরা পাই, যে সমাজ পরিস্থিতি আমাদের কি সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, খিলাফত আন্দোলন, এই সমস্ত আন্দোলনের সঙ্গে পরিচয় করেছি, অসহযোগ আন্দোলন, এবং এই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে যেমন রচিত হচ্ছে, অর্থাৎ তার সঙ্গে আমরা পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। তাহলে এই সমকালীন এই সামাজিক রাজনৈতিক এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে এই কবিতাটির পথ চলা বা কবিতাটি লেখা হচ্ছে। তাহলে এই সময়ের পটভূমিতে, অর্থাৎ সেই সময়ের পটভূমিতেই কিন্তু এই কবিতাটি লেখা হচ্ছে। তাহলে সমাজ পরিস্থিতির কোন পরিচয় পাওয়া যায়, এই প্রসঙ্গ আমরা গেল। তারপরে কি বলেছি, আপাত ধ্বংসাত্মক উচ্চারণের মধ্যে দিয়ে এটা এসেছে। তার সঙ্গে তোমাদের কি বলতে হবে, এই সমস্তগুলো আলোচনার মধ্যে দিয়ে তোমাদের যে শব্দবন্ধগুলো, যে সমস্ত আক্রমণাত্মক শব্দবন্ধগুলো কবিতায় ব্যবহার করেছেন সেগুলো বলতে হবে। আসলে আর একটা কথাও এই প্রসঙ্গে মনে পড়ছে যে তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় একসময়, সমালোচক নারায়ণ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন যে বাংলার অগ্নিপুরুষ দেশবন্ধু চিত্তরঞ্জন গড়ে তুলেছিলেন। সেই সময় কি দেশবন্ধু চিত্তরঞ্জন গড়ে তুলেছেন সেই সময় চরমপন্থী স্বরাজ্য দল এবং দেশবন্ধুটি পরম অনুগত নজরুল সেই সময় তার সঙ্গে সভা সমিতি বা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। তাহলে সেই সময় অর্থাৎ সেই চরমপন্থী যে স্বরাজ্য দল গড়ে তুলেছিল, সেই সময় নজরুল কি করেছিল, সভা সমিতিতে বক্তৃতা দিয়ে যাচ্ছিল। তাহলে সেই সময় তিনি অত্যন্ত সময় সচেতন একজন কবি, সেই কারণেই কিন্তু সময় বা সমাজ পরিস্থিতি সেই সময় তার কবিতার মাধ্যমে কিন্তু যথার্থ রূপে ব্যক্ত হয়ে এসেছে বা ব্যক্ত হয়ে উঠেছে। তাহলে এগুলোই তোমাদের কিন্তু লিখতে হবে। এই সমস্ত প্রশ্নগুলোর আলোচনা, এগুলো গেল 5 প্রশ্ন। আমি সমস্ত রকম প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিলাম ভাঙার গানের ওপর। আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমরা খুব ভালোভাবে পড়বে, কবিতাটা বারে বারে পড়বে এবং উত্তরগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখবে এবং অবশ্যই বানানের বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতন হবে। এই জায়গাটাতেই কিন্তু তোমাদের প্রবলেম থেকে যায়। চলো আমরা শেষ করছি ভাঙার গানের সব ধরনের প্রশ্নের আলোচনা। চলে আসবো অন্য কোনো ক্লাস নিয়ে বাংলার। ততদিন ভালো থাকো অবশ্যই, আর অবশ্যই টিউটোপিয়ার সঙ্গে থাকো।